আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের জাহিদ ভাইয়া আবারও তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আজকে আমরা সরলরেখার অনশর্ট এমসিকিউ ক্লাসটা করব, ঠিক আছে? সো সরলরেখা কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার, কিন্তু ওইখান থেকে আমি বাছাই করে কয়েকটা মাত্র টাইপ, বেশি না, 15-20টা মতো টাইপ হবে কিংবা 25-26টার মতো এমসিকিউ হবে। কয়েকটা টাইপ আমি বাছাই করে নিয়ে আসছি। এই টাইপের বাইরে কখনো বোর্ডে কোশ্চেন করা হয় না, ঠিক আছে? তোমার চ্যাপ্টারটা দেখতে অনেক বড় হলেও আসলে তুমি যদি অ্যানালাইসিস করে পড়ো তাহলে চ্যাপ্টারটা অনেক ছোট হয়ে যায়। তো আশা করি ভিডিও খুব বড় হবে না। তোমাদের আমি 1 ঘন্টার ভিতরে চেষ্টা করব, জানি না কতটুকু হবে। হ্যাঁ, আমি সরলরেখা চ্যাপ্টারটা তোমাদের আজকে শেষ করে দেবো। অনশর্ট এমসিকিউ ইনশাল্লাহ আজকের পর থেকে সরলরেখা নিয়ে কোনো ঝামেলা হবে না, ঠিক আছে? আমি ডাইরেক্ট কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেনগুলো লেখা বোঝা যাচ্ছে প্রপারলি? আমি ডাইরেক্ট কোশ্চেনে চলে যাচ্ছি এখন, ঠিক আছে? আমি তোমার টাইপ ওয়াইজ ওইভাবে পড়াবো না, বাট কোশ্চেনগুলো আমি এমনভাবে সাজায় রাখছি যে একটার সাথে আরেকটা রিলেটেড, ঠিক আছে? আর কোশ্চেন সলভ করতে করতে এর বেসিকগুলো আমি তোমাদের জানিয়ে দেবো যতটা সম্ভব, ঠিক আছে? সো আমরা মূল টপিকে চলে যাই। প্রথমে দেখো, আমাদের এখানে দুইটা ভ্যালু দিয়ে আছে, বলেছে যে বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক কোনটি। ওকে, আচ্ছা ভাইয়া, এইটা পড়ার আগে আমরা একটু বেসিকটা জেনে আসি। বেসিকটা জানা তো খুবই দরকার, তাই না? এখন আমরা একটু বেসিকটা জেনে আসি। এক কিসের বেসিক জানবো ভাইয়া? স্থানাঙ্কের। সরলরেখার দুইটা পার্ট আছে, একটা স্থানাঙ্ক পার্ট আর একটা সমীকরণ পার্ট। স্থানাঙ্ক পার্ট থেকে ম্যাক্সিমাম এমসিকিউ গুলো আসে স্থানাঙ্ক পার্ট থেকে, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন পড়বো স্থানাঙ্ক। স্থানাঙ্ক। আচ্ছা, এখন এই যে স্থানাঙ্কটা, এই স্থানাঙ্ক আবার দুই ভাগে ভাগ করা যায়। স্থানাঙ্ক কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো তোমার পোলার, আর একটা হলো তোমার কার্তেশীয়। তাহলে স্থানাঙ্ক কয় ভাগে ভাগ করা যায়? একটা পোলার আর একটা কার্তেশীয়। এখন কথা হলো পোলার কি আর কার্তেশীয় কি? আমি ভাই ডাইরেক্ট চলে যাই, অত ব্যাখ্যা বিস্তারিত জানায় তোমাদের লাভ নাই। পোলার হলো আর কমা থিটা, ঠিক আছে? আমরা যেখানে আর বা থিটা দেখবো ওইটাকে আমরা কি বলবো? পোলার বলবো। আর বা থিটা দেখলে ওইটাকে পোলার বলবো। আর কার্তেশীয় হলো এক্স কমা ওয়াই। এক্স বা ওয়াই এর যে ভ্যালুটা থাকে ওইটাকে আমরা কার্তেশীয় বলবো, ঠিক আছে? এখন প্রত্যেকটা সূত্র আমাদের জানা লাগবে। কার্তেশীয় আর থিটার সূত্র জানা লাগবে, এই সরি পোলার আর থিটার সূত্র জানা লাগবে, কার্তেশীয় এক্স ওয়াই এর সূত্র জানা লাগবে। হ্যাঁ, সূত্রগুলো আমরা একটু জেনে নিই। আমি এইখানে ছোট করে লিখি। প্রথমত তোমার যে আর আর এর ভ্যালুটা, মানে পোলারের যে আর এর ভ্যালুটা, এটা নির্ণয় করা আমরা শিখি। প্রথমত আমরা আর এর ভ্যালুটা নির্ণয় করা শিখি। আর এর ভ্যালুটা কি অ্যাকচুয়ালি? আর ইকুয়ালস টু হলো রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। মানে এই যে কার্তেশীয় ভ্যালুটা আছে ওইটাকে তুমি যদি স্কয়ার করে যোগফল করে রুট করে দাও তাহলে তুমি আর এর ভ্যালু পেয়ে যাবে, মানে পোলারের আর এর ভ্যালুটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এতটুকু আশা করি বোঝা গেছে। ওকে, এবার আমরা x ইজ ইকুয়াল টু, এবার আমরা r এর ভ্যালু তো আমরা পেয়ে গেলাম, তাই না? এটা আমি ঠিক দিয়ে রাখলাম। এবার আমরা x আর y এর ভ্যালুটা লেখা শিখব, ঠিক আছে? x ইজ ইকুয়াল টু তোমার হয় r cos থিটা। ওকে, x ইজ ইকুয়াল টু কি? r cos থিটা। আর y ইকুয়ালস টু হয় r sin থিটা। বুঝা গেল? তাহলে কি পেলাম আমরা? x এর ভ্যালু পেলাম r cos থিটা, y এর ভ্যালু পেলাম r sin থিটা। আবার দেখো এই x y নির্ণয় করতে গেলে আমার এই থিটাটাও লাগবে, তাই তো? আচ্ছা, এখন আমি সবকিছু তোমার নির্ণয় করা দেখাই দিছি। x r cos থিটা, y r sin থিটা। জাস্ট থিটাটা আমি নির্ণয় করা এখনো দেখাইনি, ঠিক আছে? থিটাটা আমি নির্ণয় করা এখনো দেখাইনি। এই এমসিকিউটা সলভ করার পরে আমি থিটাটা নির্ণয় করা দেখাই দেব, ঠিক আছে? থিটাটা কিভাবে নির্ণয় করতে হয়। আচ্ছা, এখানে দেখো বলা হয়েছে কি, এখানে তোমার বলা হয়েছে কি, এখানে তোমার বলা হয়েছে যে 3, -60 ডিগ্রি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত। তাহলে এখানে তোমার কিসের ভ্যালু দিয়ে আছে? আর আর থিটার ভ্যালু দিয়ে আছে। আর এর ভ্যালু কত দিয়ে আছে? আর এর ভ্যালুটা কত দিয়ে আছে? 3, ঠিক আছে? আর থিটার ভ্যালু কত দিয়ে আছে? এই যে এই আর আর থিটার ভ্যালু দিয়ে আছে। তোমাকে x আর y নির্ণয় করতে বলেছে, কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে, মানে কি x আর y নির্ণয় করতে বলেছে, তাই না? আচ্ছা, থিটার ভ্যালু কত দিয়ে আছে? থিটার ভ্যালু দিয়ে আছে -60 ডিগ্রি। ওকে, ফাইন। আচ্ছা, এখন আমরা কিভাবে x আর y এর ভ্যালু নির্ণয় করব? দেখো এই যে দুটো সূত্র আছে x আর y এর ভ্যালু নির্ণয় করা, এই সূত্র বসাই দিলে তোমার आंसर হয়ে যাবে। ওকে, তাহলে x সমান r cos θ আমরা জানি।
তাহলে এইখানে r এর ভ্যালু কত 3 cos, এখানে হলো তোমার থিটার ভ্যালু হলো -60 ডিগ্রি, থিটার ভ্যালু কত -60 ডিগ্রি। এটা যদি আমরা বের করি তাহলে আমাদের অ্যানসার হয় 3/2, তাহলে আমাদের অ্যানসার কত হবে 3/2। ওকে, তাহলে আমি x এর ভ্যালুটা পেয়ে গেলাম। এবার আমি y এর ভ্যালুটা কিভাবে বের করব? এই সেম অ্যাজ r sin থিটা। তাহলে r এর ভ্যালু কত আমাদের 3 sin থিটার ভ্যালু কত -60 ডিগ্রি। এটা যদি আমরা করি তাহলে আমরা পাবো -3√3/2। ঠিক আছে, তাহলে দেখো আমাদের অ্যানসার কোনটা হয় 3/2 আর -√3/2। ঠিক আছে, তাহলে এই যে এটা গ নাম্বার আছে, এটা 3/2 -3√3/2। ওকে ফাইন। আচ্ছা, এটা আমরা অন্যভাবে একটু নির্ণয় করতে পারতাম, এত কিছু পড়া লাগতো না। কিভাবে নির্ণয় করতে পারতাম একবার একটু চিন্তা করো, হ্যাঁ, মানে আমরা এই অঙ্ক না করে আমরা নির্ণয় করতে পারতাম। কিভাবে নির্ণয় করতাম এটা কোঅর্ডিনেট চিন্তা করো, হ্যাঁ, একটু শর্টকাটে যদি মাথা খাটাইতে পারো তাহলে তোমার ম্যাথ করা লাগবে না। -60 ডিগ্রি বলতে অ্যাকচুয়ালি কোন কোঅর্ডিনেটটা বোঝাচ্ছে? এই দিক থেকে গেলে তো প্লাস হয়, তাই না? এই দিক থেকে গেলে হয় প্লাস, আর এই দিক থেকে আসলে হয় মাইনাস। তাহলে সাপোজ ধরো -60 ডিগ্রিটা এই বরাবর, এতটুকু যদি 60 ডিগ্রি হয় তাহলে -60 ডিগ্রি এই বরাবর, তাই না? মনে করো তার মানে আমাদের এই ফোর্থ কোঅর্ডিনেট বোঝাচ্ছে 4 নাম্বার যে ভাগটা আছে এই ভাগটা বোঝাচ্ছে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, তাই তো? 4 নাম্বার ভাগটা বোঝাচ্ছে আমাদের ফোর্থ কোঅর্ডিনেট 4 নাম্বার। আচ্ছা, এই কোঅর্ডিনেটে তোমার যে কার্টেসীয় ভ্যালুটা হয়, এই কোঅর্ডিনেটে যে স্থানাঙ্কটা হয় ওইটার সাইনটা কি হয় জানো? সাইনটা কি হয়? এই দিকে যেহেতু এটা তাহলে কি পজিটিভ, এই যে অ্যাকচুয়ালি এই কোঅর্ডিনেটের ভ্যালুটা কি হয়? এই দিকে x এর ভ্যালু তার মানে কি পজিটিভ, আর এই দিকে y এর নেগেটিভ ভ্যালু তার মানে কি নেগেটিভ। তাহলে এই ঘরটা হলো প্লাস মাইনাসের ঘর। এই যে x এর ভ্যালু এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, তার মানে এই ঘরটা আমি কি বলতে পারি? প্লাস মাইনাসের ঘর, তাই তো? আচ্ছা ফাইন। এখন দেখো আমার কোন অ্যানসারটা প্লাস মাইনাস আছে। এখন আমি দেখব যে আমার কোন অ্যানসারটা প্লাস মাইনাস আছে। এখন দেখো এটা হলো মাইনাস প্লাস আছে, তাহলে সর্বপ্রথমে এই অ্যানসারটা হবে না। এটাও মাইনাস প্লাস আছে, তাহলে এটাও তোমার অ্যানসার হবে না। তাহলে হইলে কোন দুইটার মধ্যে হতে পারে? এইটা একটা, এইটা একটা। সো তখন তুমি এই দুইটার ভিতরে একটা অ্যানসার দাগাইতে পারো। মাঝে মাঝে এমন হয়ে যায় যে তোমার এইটার এই কোঅর্ডিনেটটা দেখলে একটাই থাকে অ্যানসার, এরকম দুইটা কনফ্লিক্ট করে দেয় না। এটার ভিতরে তোমার অঙ্ক করা লাগবেই। মাঝে মাঝে কপাল ভালো থাকলে দেখবে একটাই পাচ্ছ, তাহলে ওইটাই অ্যানসার হবে, তোমার অঙ্ক করা লাগবে না। আচ্ছা ফাইন, আমরা সামনে এরকম অনেক উদাহরণ পাবো। আচ্ছা নেক্সট অঙ্কটা করার আগে আমরা ওই যে থিটার মানটা বাদ দিয়ে আসছিলাম না, যে থিটার মানটা আমরা পরে শিখবো বলছি, এখন আমরা থিটার মানটা শিখবো কিভাবে থিটার মানটা নির্ণয় করতে হয়। এই যে এখানে তো আমরা r এর মান নির্ণয় করা শিখছি, r = √x² + y²। x এর মান নির্ণয় করা শিখছি, x = r cos θ। y এর মান নির্ণয় করা শিখছি, y = i sin θ। বাট r এর থিটার মান আমরা এখনো নির্ণয় করা শিখিনি। এবার আমরা থিটার মান নির্ণয় করা শিখব, কিভাবে থিটার মান নির্ণয় করতে হয়। ওকে, থিটার মান নির্ণয় করা শেখার আগে আমরা একটু কোঅর্ডিনেট টাকাই নিই, তাহলে আমাদের বুঝতে বা মানে আমাদের মুখস্থ করা লাগবে না। থিটার মানটা আমাদের মুখস্থ করা লাগবে না যদি তোমরা এইভাবে কোঅর্ডিনেট টাকায় পড়ো। আচ্ছা, আমি প্রথমে বলে নিই যে এই দিক যেহেতু x এর মান পজিটিভ, আচ্ছা এটা x ড্যাশ, এটা y ড্যাশ, তাই তো? তাহলে এই দিকে কি x এর মান পজিটিভ আর এই দিকে y এর মান পজিটিভ, তাহলে আমার এই যে ঘরটা এটা কি প্লাস প্লাস ঘর, আমার এই ঘরটা কি প্লাস প্লাস ঘর, তাই তো? আচ্ছা, আর এই ঘরটা কি হবে? x এর মান এদিকে নেগেটিভ, তাহলে মাইনাস, y এর মান এদিকে পজিটিভ প্লাস, তাহলে এটা কি মাইনাস প্লাসের ঘর, এটা কি হবে আমার মাইনাস প্লাসের ঘর। বুঝা গেছে? আচ্ছা, এটা প্লাস প্লাস এই কোণাকুনি হলো মাইনাস মাইনাস। এমনিও তুমি দেখে নাও, এই যে এদিকে x এর মান মাইনাস, এদিকে y এর মান মাইনাস, তাহলে এটা কি মাইনাস মাইনাস ঘর, তাই তো? আচ্ছা ফাইন। আর এটা কি হবে আমাদের? এদিকে x এর মান পজিটিভ আর এদিকে x এর মান নেগেটিভ, তাহলে আমাদের হবে প্লাস মাইনাস ঘর, প্লাস মাইনাস ঘর। তাহলে কোনটা কোন ঘর এটা তোমরা অনেক ছোটবেলা থেকে পড়ে আসতেছো, তারপর আমি আরেকবার দেখাই দিলাম, যারা জানো না তারা একটু দেখে নাও। ওকে, আচ্ছা এই ঘরে মানে আমার তো কার্তেশীয় ভ্যালু দিয়ে দেবে, তাই না? প্রথমত কি আমার কার্তেশীয় ভ্যালুটা দিয়ে দেবে, কার্তেশীয় ভ্যালু দেখলে আমি বুঝে যাবো যে আমার থিটাটা কোন ঘরে বা কোন সূত্রটা আমার অ্যাপ্লাই করতে হবে। যেমন মনে করেন এখানে একটা কার্তেশীয় স্থানাঙ্ক দিয়ে দিয়েছে -1√3, তার মানে কি মাইনাস প্লাস, তার মানে কি মাইনাস প্লাস এই ঘরে আছে,
কোনটা হবে এই ঘরে, তখন আমরা এই ঘরের ক্ষেত্রে থিটার ভ্যালুটা নির্ণয় করব, মানে চারটা ঘরে চারটা থিটার ভ্যালু, চারটা ঘরে চারটা থিটার ভ্যালু। ওকে ফাইন। আচ্ছা এই ঘরে আমার থিটার ভ্যালুটা হলো থিটা ইকুয়ালস টু tan ইনভার্স, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স y বাই x মডুলাস অফ y বাই x। এই ঘরে আমার থিটার ভ্যালুটা কি, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স মডুলাস অফ y ভাগ x, মানে কি এখানে কোনো নেগেটিভ ভ্যালু হবে না। ওকে ফাইন। আচ্ছা এইবার এই ঘরের ভ্যালুটা কি হবে ভাই, এখন মুখস্থ করাবে না, মুখস্থ করাবো না, ব্যাপারটা একটু বোঝো, একটু টেকনিক্যালি হ্যান্ডেল করো। হ্যাঁ আচ্ছা আমার এইখান থেকে দেখো তো এই পর্যন্ত কত ডিগ্রি, 180 ডিগ্রি। এই যে এইখান থেকে কতটুকু এই পর্যন্ত কত ডিগ্রি, 180 ডিগ্রি। 180 ডিগ্রির আমি কি বলতে পারি, পাই বলতে পারি না? 180 ডিগ্রির আমি কি বলতে পারি, পাই বলতে পারি, তাই তো? আচ্ছা এখন তুমি দেখো এই পুরোটা যদি তোমার পাই হয়, এই পুরোটা যদি তোমার পাই হয়, তাই না? এখন এতটুকু অংশকে তুমি কি বলতে পারো, এই পুরোটা যদি পাই হয় তাহলে এতটুকু অংশকে তুমি কি বলতে পারো, পাই মাইনাস এত ডিগ্রি। এই যে পাই মাইনাস এত এত ডিগ্রি এই ঘরটা, তাই না? তাহলে আমি বলতে পারি এখানে পাই মাইনাস থিটা, এই যে প্রথম ঘরের যে থিটার মানটা। কারণ কি দেখো তো এতটুকু হলো আমার পাই, আর আমি এই ঘরের মানটা যদি নির্ণয় করতে চাই তাহলে পাই মাইনাস এই কোণটা, তাহলে আমি এখানে দ্বিতীয় ঘরে আমি লিখতে পারি কি পাই মাইনাস tan ইনভার্স y ভাগ x। ঠিক আছে, তাহলে এটা কি থিটা ইকুয়ালস টু, বুঝা গেছে? আচ্ছা এটা অবশ্যই তোমার ইয়ে হবে, ঠিক আছে? তাহলে এতটুকু যদি তোমার পাই হয় তাহলে এতটুকু হবে কি পাই মাইনাস এই কোণটা, তাহলে তুমি এতটুকুর ভ্যালু পেয়ে যাচ্ছ। আশা করি বুঝতে পারছো। আচ্ছা ফাইন। এইবার আর মুখস্থ মানে বুঝারও দরকার নেই, মুখস্থ করারও দরকার নেই। এইবার এটা হচ্ছে 2 নাম্বার কোঅর্ডিনেট, একদমই সোজাসুজি নিচের কোঅর্ডিনেটে যখন আসবে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, জাস্ট চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে এটা কি থিটা ইকুয়ালস টু পাই প্লাস tan ইনভার্স y ভাগ x। আশা করি বুঝা গেছে। এবার ভাই এটা কি হবে, সেম এখানে কি ছিল মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, এইটার আগে কি আছে প্লাস আছে, জাস্ট মাইনাস হয়ে যাবে। তাহলে এই ঘরে এসে হবে কি থিটা ইকুয়ালস টু মাইনাস tan ইনভার্স y বাই x। আই থিংক বুঝা গেছে। তাহলে এই দেখো চারটা কোঅর্ডিনেটের ক্ষেত্রে থিটার মান চার রকম। এখন তুমি কার্তেশীয় মান দেখে বুঝবা যে তোমার কোন কোঅর্ডিনেটে থিটার মানটা চাচ্ছে, দেন তুমি সেই সূত্রটা অ্যাপ্লাই করবা, দেন মানটা বের করবা। ওকে ফাইন। আচ্ছা এখন তুমি এখানে যে কার্তেশীয় মানটা দেখতে পাচ্ছ, কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক মানে কি x আর y এর ভ্যালু, এটা x এটা y, -1√3 হলে বিন্দুর পোলার স্থানাঙ্ক কত? তার মানে কি -1√3, তার মানে এই ঘর মানে কি এই যে তোমার পাই থেকে জাস্ট এটা বিয়োগ হবে, তাই তো? তাহলে তুমি সূত্রটা লিখে ফেলো, থিটা ইকুয়ালস টু পাই মাইনাস tan ইনভার্স ওকে y ভাগ x, y কে আমরা √3 আর x কি -1, আর মাইনাস আর প্লাস একই, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি হবে পাই মাইনাস tan ইনভার্স √3, পাই মাইনাস tan ইনভার্স √3। তাহলে এটার আমার অ্যানসার কত হবে, এটা তুমি যদি করো তাহলে তোমার এখানে আসে, এখানে কত আসে পাই মাইনাস tan ইনভার্স √3, তাহলে এখানে আসে তোমার 2 পাই বাই 3, এখানে আসে তোমার 2 পাই বাই 3। এটা ক্যালকুলেশন করলে তোমার বের হবে 2 পাই বাই 3, ঠিক আছে? কারণ √3 এর মান হলো 16 ডিগ্রি আর এটা পাই, তোমার ক্যালকুলেশন করে দেখো এখানে 2 পাই বাই 3 হবে। আচ্ছা এবার কি বলেছে যে, আচ্ছা আমাদের কি বলেছে পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে, তাই না? পোলার স্থানাঙ্কের মান কি শুধুমাত্র থিটা, এটা তো থিটা, r থিটা, তাহলে r এর মান কত হবে, r এর মান হলো √x² + y², x কি আমার -1, -1 তার স্কয়ার প্লাস y², y মানে কি আমার √3, তাই তো? তাহলে আলটিমেটলি এটা কি হচ্ছে 1 প্লাস 3, তার মানে কি 2। তাহলে আমার অ্যানসার হলো 2 আর 2 পাই বাই 3। এটা হলো আমার r এর মান, এটা হলো আমার থিটার মান, এটা আমার r এর মান, এটা হলো আমার থিটার মান। তাহলে কি কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক -1√3 হলে বিন্দুটির পোলার স্থানাঙ্ক কি হবে 2 পাই বাই 3, এই যে 2 পাই বাই 3। এই নাম্বারটাই আমাদের অ্যানসার, এই নাম্বারটা আমাদের অ্যানসার। এটাও তুমি কোঅর্ডিনেট দিয়ে বুঝতে, এটাও তুমি কোঅর্ডিনেট দিয়ে বুঝতে, কেমনে বুঝতে দেখো। আচ্ছা আমাদের যে ভ্যালুটা দিয়ে আছে ওইটা কোন ঘরে আছে, -1√3, -1√3, তার মানে কি এই ঘরে, তার মানে কি এই ঘরে। আচ্ছা এই ঘরে যে তোমার কোণের মান সেটা কত থেকে কত দেখো তো, এই ঘরের কোণের মান হবে তোমার এই 90 থেকে 180 ভিতরে,
90 থেকে 180 এর ভিতরে। তাহলে এখন তুমি দেখো তো ভাই এখানে 90 থেকে 180 এর ভিতরে কোন কোন কোনটা আছে? 90 থেকে 180 এর ভিতরে কোন কোন কোনটা আছে? এই যে -π/3। -π/3 মানে কি? -60 ডিগ্রি। -60 ডিগ্রি তো এই ঘরে, তাহলে তোমার এই ঘরের পড়তেছে না, তাহলে এটা সবার আগে বাদ। আর এটা কি তোমার π/3। π/3 মানে কি 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কি কোন ঘরে? এই ফার্স্ট কোঅর্ডিনেটে, তাহলে এটাও বাদ। তাহলে তোমার 2π/3, 2π/3 এটা হলো তোমার 90 থেকে 80 ডিগ্রির ভিতরে পড়ে। তাহলে হয় তোমার ক নাম্বার অ্যানসার হবে, আর না হয় তোমার ঘ নাম্বার অ্যানসার হবে। তো তুমি তোমার থিটার মান নির্ণয় করার কোনো প্রয়োজনই ছিল না, জাস্ট তুমি কি আর এর মানটা নির্ণয় করলেই হয়ে যেত। জাস্ট তুমি আর এর মানটা যদি নির্ণয় করতে, এই যে হয় তোমার ক নাম্বার হবে না ঘ নাম্বার হবে, তাহলে আর এর মান হয় 2 হবে না 4 হবে, যেটা হতো সেটাই হতো অ্যানসার। আশা করি বোঝা গেছে। মানে তুমি যত টাইম বাঁচাইতে পারো, হ্যাঁ, টাইম ইজ মানি বলে, তোমার এখানে হলো টাইম ইজ মার্ক। ওকে, আশা করি বুঝাইতে পারছি। দেন পরের অঙ্কটা তোমরা এটা নিজেরা করো। আমি চাই যে তোমরা নিজেরাও প্র্যাকটিস করো, আমার সাথে সাথে তোমরাও প্র্যাকটিস করো, তাহলে তোমাদের জন্য বেটার হবে। এটা করে আমার কমেন্ট বক্সে জানাও অ্যানসার কত হইছে। এসএস নিয়ে নাও, এসএস নিয়ে করে ফেলো এটা। আশা করি এটা তোমরা পারবে, এটা সহজ আছে অনেক। এটা দেখলে এমনিও বোঝা যায় কত হবে অ্যানসার, দেখলে এটা এমনিও বোঝা যায়। আচ্ছা, এইটা আমি ভুলেই দিই, দেখো। আচ্ছা, প্রথমত এইখানে না, এটা তোমরাই করো, আমি করে দেবো না, করে দিলে সব করে দেওয়া যাবে না। আচ্ছা, এইবার আমরা আরেকটা টপিকে চলে আসলাম। এখানে দেখো বলা হয়েছে বহির বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক। বহির বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক একটা অনুপাত দিয়ে দিয়েছে, এবার বলছে বহির বিভক্তিকারী। আর পরেরটা দেখো অন্তঃবিভক্তিকারী। ঠিক আছে, তাহলে এই বহির বিভক্তিকারী আর অন্তঃবিভক্তিকারীর বেসিকটা আগে আমরা একটু জেনে নেব, তারপরে যে আমরা এমসিকিউটা সলভ করব। ওকে, বহির বিভক্তিকারী আর অন্তঃবিভক্তিকারী যে সূত্র বা বেসিকটা আছে ওইটা আমরা একটু আগে জেনে নিই। আচ্ছা, প্রথমত হলো অন্তঃবিভক্তিকারী। অন্তঃবিভক্তিকারী। আচ্ছা, অন্তঃবিভক্তিকারী ব্যাপারটা কি আসলে? অন্তঃবিভক্তিকারী হলো, মনে করো এরকম একটা সরলরেখা, এখানে একটা বিন্দু আছে মনে করো 5,6, এখানে একটা বিন্দু আছে 1,3, এর কোনো একটা, যে কোনো একটা বিন্দু, এরকম একটা মনে করো বিন্দু। ওকে, এখানে কোনো একটা বিন্দুতে ছেদ করেছে। এখন এই বিন্দুর ভ্যালুটা তোমাকে নির্ণয় করতে হবে। হ্যাঁ, তোমাকে কোশ্চেনে অনুপাত দেয়া থাকবে। সাপোজ মনে করো এখান থেকে আর এখান থেকে বলে দিল এটা 2:3 অনুপাত আছে, এতটুকু 2 ভাগ, এতটুকু 3 ভাগ, এটা তোমার কোশ্চেনে দেয়া থাকবে। ঠিক আছে, এটা মনে করো অনুপাত, এতটুকু 2 ভাগ, এতটুকু 3 ভাগ। আর এই বিন্দুর মান হলো 1,3, এই বিন্দুর মান হলো 5,6 বা 5,6। তাহলে এই বিন্দুর মান কত? এই যে এই বিন্দুর মান কত, এটাকে বলা হয় অন্তঃবিভক্তিকারী। এটাকে কি বলা হয়? অন্তঃবিভক্তিকারী। এটা তুমি কেমনে নির্ণয় করবে? আচ্ছা, আমি তোমাদের সূত্রটা লিখে দিই। মনে করো এটাকে তুমি ধরে নাও x, y, এটাকে তুমি ধরে নাও x, y। আচ্ছা, আমি একটু সুন্দর করে ব্যাপারটা বুঝাই দিই, সুন্দর করে একটু লিখি, তাহলে তোমাদের জন্য বেটার হবে, বুঝতে সুবিধা হবে। মনে করো যে কোনো একটা বিন্দুতে তোমার ছেদ করবে, এটা মনে করো p বিন্দু। হ্যাঁ, এটা হলো x, লেখা বোঝা যাচ্ছে না কেন? এটা মনে করো p বিন্দু, এটার বিন্দু হলো x, y। ওকে, আচ্ছা, এটা হলো মনে করো a বিন্দু, এটা হলো তোমার x1, y1 সাপোজ। আর আমি এটা ধরে নিলাম b বিন্দু। হ্যাঁ, এটা হলো তোমার x2, y2, x2, y2। আচ্ছা, ফাইন। আচ্ছা, এইখান থেকে এতটুকু আমি বলছিলাম যে তোমার অনুপাত দিয়ে দেবে। এখান থেকে এতটুকু যে অনুপাত ওটাকে বলা হয় মনে করো m2, m1। আর এখান থেকে এতটুকুর অনুপাত এটাকে বলা হয় m2। ওকে, এখন তুমি অন্তঃবিভক্তিকরণের সূত্রটা আমি তোমাকে লিখে দিই। অন্তঃবিভক্তিকরণে তোমার অ্যাকচুয়ালি নির্ণয় করতে হবে কি, এই যে p এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। কারণ কি, এইখানে তোমার স্থানাঙ্ক দেয়া আছে, এখানে তোমার স্থানাঙ্ক দেয়া থাকলে তোমার এটা নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? p। তাহলে p x, y, সূত্রটা লিখে নাও, অনেক কাজে লাগবে, বিভিন্ন সময় আসে। p x, y ইকুয়ালস টু তোমার হলো m1 ইনটু, m1 মানে কি, এই যে প্রথম যে অনুপাত, m1 কোনটা? প্রথম যে অনুপাত, এটার সাথে ইনটু যাবে কি, এই x2 ইনটু x2 প্লাস, মাথায় রাখবে প্লাস হবে। ঠিক আছে, m2, এবার কি হবে? m2 ইনটু x1। প্রথমে কি হলো? m1 এর সাথে গেল x2,
আর m2 এর সাথে যাবে x1। আচ্ছা, আর নিচে প্রত্যেকটার ক্ষেত্রে m1 m2, নিচের প্রত্যেকটার ক্ষেত্রে m1 m2। আমি এভাবে মনে রাখতাম, দুটো মানে এটা কি একটা ভ্যালু, এটা একটা ভ্যালু, দুটোই তো ভ্যালু হবে, একটা x এর ভ্যালু একটা y এর ভ্যালু, তাই না? তাহলে দুটোর ক্ষেত্রে কি হবে, নিচে m1 m2 হবে। এবার এই m1 এর সাথে x2 আর এই m2 এর সাথে x1। এবার এই m1 এর সাথে কি হবে, যেহেতু এটা তোমার কি x এর ভ্যালু, তুমি এটা নির্ণয় করলা তাই x গেছে। এবার তুমি কি নির্ণয় করবে, এটা হলো y এর ভ্যালু, তাই তোমার m1 এর সাথে কি যাবে, y এর ভ্যালু, তাহলে y কে যাবে, y2 যাবে, আর মাঝখানে প্লাস হবে, আর এই m2 উপরে উঠে যাবে, এই m2 এর সাথে কে যাবে, y1 যাবে। এই তো, ঠিক আছে। এটা হলো কি তোমার অন্তর্বিভক্তি, এটা হলো তোমার অন্তর্বিভক্তি। এবার ভাইয়া বলেন বহির্বিভক্তি কি? এবার ভাইয়া বলেন বহির্বিভক্তিটা কি? বহির্বিভক্তিটা কিচ্ছু না, বহির্বিভক্তিটা কিছুই না, জাস্ট এইখানে যেখানে যেখানে প্লাস আছে জাস্ট তোমার মাইনাস হবে, যেখানে যেখানে প্লাস আছে জাস্ট কি হবে, মাইনাস হয়ে যাবে, তাছাড়া আর কিছুই না। বহির্বিভক্তি যেখানে যেখানে প্লাস আছে জাস্ট মাইনাস হয়ে যাবে, বহির্বিভক্তি যেখানে যেখানে প্লাস আছে জাস্ট মাইনাস হয়ে যাবে। বহির্বিভক্তি। আচ্ছা, তাহলে আমার অন্তর্বিভক্তিতে জাস্ট প্লাস হবে আর বহির্বিভক্তিতে মাইনাস হবে। তোমার কাজ হলো যদি অন্তর্বিভক্তি বলে m1 m2 লিখবা, উপরে এই m1 টা টেনে নিয়ে যাবা, x2 গুণ করবা, এই m2 টা টেনে নিয়ে যাবা, x1 গুণ করবা, তারপরে সেম এই পাশেও তাই, জাস্ট y x এর পরিবর্তে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা করি। এই অঙ্কটা দেখো তো করলে কি হয়, এই অঙ্কটা করলে কি হয় দেখো। কত নম্বর এটা, 4 নম্বর। আচ্ছা, এখানে বলা হয়েছে বহির্বিভক্তি, তাহলে কি হবে, মাইনাস হবে, তাহলে কি হবে, মাইনাস হবে। আচ্ছা, প্রথমে তোমাকে বলে দিয়েছে -4, 2, এই যে বিন্দু এটা হলো -2 সরি, 4, আর এই যে বিন্দু 8, -10। আচ্ছা, আর অনুপাত বলেছে 2:3, তা আমরা ধরে নিলাম এই জায়গা আমাদের সেই বিন্দু, যে বিন্দুটা আমাদের নির্ণয় করতে হবে, আমাদের যে বিন্দু নির্ণয় করতে হবে সেটা আমরা ধরে নিলাম x, y, এই বিন্দুটা নির্ণয় করতে হবে। তা আমরা এখান থেকে এতটুকু ধরে নিলাম 2, এই যে আমাদের 2 অনুপাত দিয়ে আছে, আর এইখান থেকে এতটুকু ধরে নিলাম 3, কারণ আমাদের 3 অনুপাত দিয়ে আছে। তাহলে এখন আমরা কিভাবে নির্ণয় করব, আমরা এখন কিভাবে নির্ণয় করব, আমাদের প্রথম কাজ কি, নিচে যে অনুপাত আছে ওই অনুপাতটা যোগ করে বিয়োগ করে দিয়া, কারণ কি এখানে বহির্বিভক্তি বলেছে। তাহলে আমরা এখানে কি করব, বিয়োগ করে দেব, বড়টার থেকে ছোটটা বিয়োগ করে দেব। তাহলে 3 - 2, 3 - 2। ওকে, নাইস। আচ্ছা, এই তিনটা এবার আমি কি করব, আচ্ছা 3 না, যেহেতু x1 তাহলে এইটা, এই 2টা আমি কি করব, উপরে নিয়ে যাব, তাই তো, 2টা উপরে নিয়ে যাব, সাথে কি করব, x2 গুণ করব, x2 কি আমার এখানে 8। আচ্ছা, 2 × 8, মাঝখানে মাইনাস। এবার আমি এই 3টা উপরে নিয়ে চলে যাব, 3টা উপরে নিয়ে চলে যাব। এবার কি করব, কার সাথে গুণ করব, আমি x1 এর সাথে গুণ করব, x1 কি মান -2, এই যে জাস্ট এই সূত্রে ফেলাচ্ছি, তাছাড়া কিছু না, -2। সেম এইটাও তাই, প্রথমে আমি কাকে নিয়ে যাব, 2 কে নিয়ে যাব, কার সাথে গুণ করব, y2 এর সাথে, y2 কি মান এখানে -10, এখানে আমার y2 হলো -10, মাঝখানে কি চিহ্ন দেবো, মাইনাস, কারণ কি বহির্বিভক্ত। তারপরে এখান থেকে আমি 3টা উপরে নিয়ে যাব, কার সাথে গুণ করব, y1 এর সাথে, y1 কি আমার 4। আচ্ছা, এটা তুমি যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখতে পারবা যে এটা তোমার কত হবে, যেটা ক্যালকুলেশন করে দেখতে হবে কত হবে এখন। তাহলে এটা কত তোমার 8, 8 দুগুণে 16, মাইনাস প্লাস হয়ে যাবে 3 দুগুণে 6, আর নিচে কত থাকছে, নিচে আসছে 1 থাকবে। ওকে, আর এখানে কত হবে, -20, 3 4 12, আর এখানে হবে 1। ঠিক আছে, তাহলে এখানে 16 আর 6 কত, 16 আর 6 কত, 16 আর 6 হলো 22, 16 আর 6 22, আর এখানে কত, -32। তাহলে 22, -32, এই যে ডি নাম্বারটা অ্যানসার, ডি নাম্বারটা অ্যানসার। ওকে, বুঝা গেল? আচ্ছা, ফাইন। এবার আমরা পরবর্তী অঙ্কটা দেখি, পরবর্তী অঙ্কটা দেখি। চেঞ্জ হয় না, ওকে। আচ্ছা, পরবর্তী অঙ্কটা দেখো, বলেছে কি সেম অঙ্ক, p = 1, -2, q = -8, 1। ঠিক আছে,
তার মানে কি এই যে তোমার এটা যদি p হয়, p সমান সমান কি বলেছে 1, -2, আর এখানে q সমান সমান কি বলেছে তোমার -8, 1। এখন বলেছে যে কোথাও একটা 2:1 অনুপাত, তাহলে আমি ধরে নিই এই পর্যন্ত 2 আর একটু 1, তাহলে এতটুকু হলো তোমার 2 আর এতটুকু হলো 1, তাই তো? এই যে বিন্দুটা এটা ধরো মনে করো a বিন্দু, হ্যাঁ, x, y, এইটাকে আমাদের নির্ণয় করতে হবে। এটা কি বহির্বিভক্তি, আচ্ছা সরি প্রথমটা তো অন্তর্বিভক্তি ছিল, ভিতরে কেন দিছে? ওইটা একটা বাইরে যাবে, হ্যাঁ, এটা হলো অন্তর্বিভক্তি, এটা ভিতরে কোন একটা বিন্দুতে হবে, আগেরটা বাইরে কোন একটা বিন্দুতে হবে। সো একই কথা, ওটা কোনো ব্যাপার না, অঙ্ক ঠিকই আসবে, সেম অঙ্ক ঠিক আছে, হ্যাঁ, জাস্ট চিত্রটা একটু ভুল হয়েছে। তাহলে এটা কি অন্তর্বিভক্তি? অন্তর্বিভক্তি কি হবে? জাস্ট সেম আগে যে অঙ্কটা করছো ওইটাই জাস্ট প্লাস হবে। এটা তোমরা করে ফেলো, ঠিক আছে, এটা তোমরা করে ফেলো, করে অ্যানসারটা জানাই দাও। তাহলে অন্তর্বিভক্তি বহির্বিভক্তি একটু বোরিং ছিল, এরপরের ম্যাথগুলো আর বোরিং লাগবে না, অনেক মজার মজার ম্যাথ হবে এবার। আচ্ছা এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই। এটা একটু বোরিং লাগে আমার কাছে, নিজের কাছেই বোরিং লাগে। আচ্ছা আচ্ছা এইবার যে নেক্সট ম্যাথটা এটা দেখো, এখানে কি বলা হয়েছে, কত নম্বর ম্যাথ এটা? 6 নম্বর। ওকে, কি বলা হয়েছে -2, 4 এবং 4, 6 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে x অক্ষে কত অনুপাতে বিভক্ত করে? x অক্ষে কত অনুপাতে বিভক্ত করে? আচ্ছা এইখানে তোমাকে যদি বলা হয় x অক্ষে কত অনুপাতে বিভক্ত করে, তাহলে সবসময় মনে রাখবা কোটিদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর, এই সরি কোটিদ্বয়ের ভাগফল, কোটিদ্বয়ের অনুপাত বা ভাগফল, কোটিদ্বয়ের অনুপাত বা ভাগফলই হবে অ্যানসার। ভাগফল বলে না, অনুপাতই বলে, কোটিদ্বয়ের অনুপাত। তাহলে এইখানে দেখো কি কি বলেছে তোমার, এখানে আজকে কালি পড়ে না কেন বুঝলাম না, পেন থেকে কলমের কি হলো, কলম আমার সাথে বেইমানি করতেছে। আচ্ছা এখানে দেখো কি একটা যে অবস্থা, দেখি অন্য কলম টলম নিয়ে কাজ হয় কিনা। আচ্ছা এখন দেখো এখানে তোমার যে বিন্দু দেওয়া হয়েছে সেটা কি -2, 4, তাই তো? আর একটা কি বিন্দু দেওয়া আছে 4, 6। দুটো বিন্দু দিয়ে বলেছে বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে x অক্ষে কত অনুপাতে বিভক্ত করা যায়। x অক্ষ বললে y মানে কি কোটি, y এর অনুপাত করবা, x অক্ষ বললে y এর অনুপাত করবা, এটা y1 এটা y2, y এর অনুপাত করবা। তাহলে y এর অনুপাত করলে কত হয় 4/6, 4/6। অবশ্যই এটা মডুলাস আকারে নিবা, মানে কোনো প্লাস মাইনাস হলে সব পজিটিভ, প্লাস মাইনাস কোনো ভ্যালু এখানে জাজ করবে না, সবই হবে পজিটিভ। তাহলে উপরে কি হবে, উপরে হবে 2, কাটাকাটি করলে নিচে হবে 3, তাহলে অ্যানসার হবে কি তোমার 2:3, অ্যানসার হবে তোমার 2:3, খ নম্বর অ্যানসার। অ্যানসার হবে কি 2:3। আশা করি বোঝা গেছে, আশা করি বুঝতে পেরেছো কিভাবে হলো, বুঝতে পেরেছো? একদম ইজি, জাস্ট বলবে x অক্ষের কত অনুপাতে বিভক্ত করে, কোটিদ্বয়ের ভাগ করে দিলেই হয়ে গেল। আচ্ছা নেক্সট, এবার কি বলেছে ভর কেন্দ্র, ভর কেন্দ্র। এবার হলো ভর কেন্দ্র। আগে ভর কেন্দ্রের একটু বেসিকটা আমরা বলে নিই, তারপরে হলো আমরা অঙ্কে যাই। ভর কেন্দ্রের আগে বেসিকটা একটু জানাই, ঠিক আছে? আচ্ছা ভর কেন্দ্রটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো এরকম, মনে করো একটা ত্রিভুজ, ঠিক আছে, এটা মনে করো a, এটা মনে করো b, এটা মনে করো c। তোমার এই ত্রিভুজের ভর কেন্দ্রটা কোথায় থাকে? এই মিডল পয়েন্টে থাকে। কোথায় থাকে? মিডল পয়েন্টে থাকে। আচ্ছা এই মিডল পয়েন্টে ভর কেন্দ্রটা থাকে, ঠিক আছে? এখন এই যে ভর কেন্দ্র এর স্থানাঙ্কটা নির্ণয় করতে বলে, মানে এর যে x y বিভক্ত আছে এটা নির্ণয় করতে বলে, ঠিক আছে? এখন মনে করো এই যে ভর কেন্দ্রটা, এটা আমি p ধরে নিলাম, p সমান সমান ধরে নিলাম x, y, তাই তো? আচ্ছা এটা আমি ধরে নিলাম x1, y1, এটা আমি ধরে নিলাম x2, y2, এটা আমি ধরে নিলাম x3, y3, ঠিক আছে? আমাদের নির্ণয় করতে বলে এই যে ভর কেন্দ্রটা, এই ভর কেন্দ্রটা আমাদের কি করতে বলে? নির্ণয় করতে বলে, ঠিক আছে? আচ্ছা এই ভর কেন্দ্রটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আচ্ছা ভর কেন্দ্রটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, মানে আমাদের এখানে x আর y টা নির্ণয় করতে হবে। ভর কেন্দ্র নির্ণয় করা মানে কি, আমাদের x আর y নির্ণয় করতে হবে। ভর কেন্দ্র আমরা g দ্বারা প্রকাশ করি,
তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে, x আর y নির্ণয় করতে হবে। আচ্ছা এই x টা আমরা কিভাবে নির্ণয় করব, এই x প্লাস এই x প্লাস এই x, তিনটা x যোগ করব, এই x1 x2 প্লাস x3, এই তিনটা x যোগ করে 3 দ্বারা ভাগ করব, মানে জাস্ট গড় করে দিলাম, গড় x এর মানটা বের করলেই এই ভর কেন্দ্রের x এর মানটা বের হয়ে যাবে, কমা। এবার y এর মানটা কিভাবে বের করব, এই y1 প্লাস y2 প্লাস y3 ভাগ 3, y1 প্লাস y2 প্লাস y3 ভাগ 3, এটাকে বলা হয় ভর কেন্দ্র। অ্যাকচুয়ালি মানে গড় যে মানটা ওইটা হলো ভর কেন্দ্র, ঠিক আছে, এটা প্লাস এটা প্লাস এটা, ওকে। তাহলে এটা হলো আমাদের বেসিক। কিন্তু আচ্ছা কোশ্চেনটা সরে গেছে, কিন্তু আমাদের এখানে বলা হয়েছে কি, দেখো এখানে ত্রিভুজটির ভর কেন্দ্র দিয়ে দিছে, ত্রিভুজটার ভর কেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে দিছে 6,4, ওকে ফাইন, এটার মান দিয়ে দিছে, এই যে ভ্যালু এটা দিয়ে দিছে, বলেছে এটার ভ্যালু হলো 6,4, হ্যাঁ। তাহলে সি বিন্দু স্থানাঙ্ক কোনটি, সি বিন্দু হলো এইটা, এইটার মান দিয়ে দিইনি, এটা আমাদের এখন বের করতে হবে, এটা আমাদের এখন বের করতে হবে, কি বের করতে হবে, সি বিন্দুর ভ্যালুটা বের করতে হবে। ফাইন, তুমি এই ভর কেন্দ্রের সূত্রে বসাই দাও, জাস্ট তুমি এটাকে x, y ধরে নাও, আর এটার ভ্যালু কি দিয়ে দিয়েছে, এটার ভ্যালু দিয়ে দিয়েছে 3,8, এটার ভ্যালু দিয়ে দিয়েছে তোমার কোশ্চেনে 7,1, আর এটার ভ্যালু তোমাকে বের করতে হবে, ভর কেন্দ্র তোমাকে দিয়ে দিয়েছে। ভাই আমি অত কিছু বুঝি না, আমি জাস্ট সূত্রে বসাই দেবো, আমি জাস্ট কি করব, সূত্র বসাই দেবো, ওকে। আচ্ছা আমি এখন কি করব, সূত্র বসাই দেবো। আচ্ছা এইটার ভ্যালু আমি কিভাবে এখন নির্ণয় করি, দেখো এই তিনটা আমি যোগ করব, আগে 3, তিনটা x যোগ করব 7, এখানে x ভাগ 3, সূত্র অনুযায়ী ফেললাম, ইকুয়ালস টু ভর কেন্দ্রের ভ্যালু কত আমাদের 6, এটা তো আমি সূত্র অনুযায়ী জানি, এটা আমি সূত্র অনুযায়ী জানি না, এই যে এই তিনটার যোগফল প্লাস 3 মানে কি, ভাগ 3 মানে কি ভর কেন্দ্র, এই যে তিনটার যোগফল ভাগ 3 মানে কি ভর কেন্দ্র, ওকে। এইখান থেকে আমি x এর ভ্যালু বের করে নিলেই হয়ে গেল আমার। তাহলে এটা হলো 10 প্লাস x আর 3 6 18, অতএব x এর ভ্যালু হলো 8, বুঝা গেছে। তাহলে আমার x এর ভ্যালু আমি কত পেলাম, 8 পেয়ে গেলাম, ওকে। y এর ভ্যালু আমি সেম ভাবে নির্ণয় করব, এখানে 8 প্লাস এখানে 1 প্লাস এখানে y ভাগ 3 ইকুয়ালস টু কত 4, ভর কেন্দ্রের মান কত দিয়ে আছে আমাদের 4, তাহলে এটা 3 4 12 আর এখানে 9 প্লাস y ইকুয়ালস টু 12, অতএব y ইকুয়ালস টু কত হবে, 12 থেকে 9 বাদ দিলে কত হয় 3। তাহলে আমাদের x এর ভ্যালু ভর কেন্দ্র না, সি এর বিন্দু হবে 8 আর এটা হবে 3, 8 আর 3 आंसर। তাহলে এই যে 8 আর 3 বি নম্বরই হলো আমাদের आंसर। আশা করি বুঝতে পারছো। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কে কি বলেছে, ঢাল জাতীয়, ঢাল মনে করো একটা কোশ্চেনে থাকবেই, সেটা তোমার সিকিউ হোক বা এমসিকিউ হোক, ঢাল তোমার একটা কোশ্চেনে থাকবেই, ওকে। ঢালটা খুবই ইম্পর্টেন্ট, আমরা ঢালের বেসিকটা জেনে আসি, ঢালের বেসিকটাকে আমরা একটু জেনে আসি, ওকে। আসলে ঢাল অনেক সহজ, অনেকভাবে নির্ণয় করা যায় ঢাল, আর ঢাল সব জায়গায় কাজে লাগবে তোমার, ঢাল মোটামুটি সব জায়গায় কাজে লাগবে, অনেক অঙ্ক করতে গেলে তোমার ঢাল কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা মনে করো একটা সমীকরণ x plus by plus c equals to 0 plus c equals to 0, এখন বলতো যে এই সমীকরণের ঢাল নির্ণয় করো, এই সমীকরণের ঢাল আমরা m দ্বারা প্রকাশ করি, এই সমীকরণের ঢাল নির্ণয় করো, তাহলে কি হবে, এই সমীকরণের ঢাল যদি নির্ণয় করতে বলে তাহলে হবে মাইনাস x এর সহগ, মাইনাস x এর সহগ ভাগ y এর সহগ, y এর সহগ, তাহলে আলটিমেটলি এখানে অ্যানসারটা কি হয়, মাইনাস x এর সহগ কি a আর y এর সহগ কি b, ঠিক আছে, বুঝা গেল। আচ্ছা এবার এটা দেখো তোমাকে কি বলেছে, এই কোশ্চেনটা দেখো, qy প্লাস px প্লাস r ইকুয়ালস টু 0, এইটার ঢাল নির্ণয় করতে বলেছে, তা আমরা কি জানি, ঢাল ইকুয়ালস টু m ইকুয়ালস টু কি মাইনাস x ভাগ y, x এর সহগ আর লিখলাম না, x এর সহগ y এর সহগ, ওকে। আচ্ছা তাহলে মাইনাস x বাই y, তাহলে মাইনাস দিলাম x এর সহগ কি দেখো তো p, মাইনাস p, আর y এর সহগ কি দেখো তো এখানে q, তাহলে মাইনাস p বাই q হলো অ্যানসার, মাইনাস p বাই q এই নাম্বারই হলো অ্যানসার, একদম ইজি, একদম ইজি।
এই ঢাল তোমার অনেক জায়গা লাগবে, অনেক এমসিকিউ সলভ করতে লাগবে, একবার দেখো। আচ্ছা সেম এই অঙ্কটা দেখো, এখানে ঢাল কি হবে তাহলে? আমরা কি জানি ঢাল সমান সমান -x এর সহগ ভাগ y সহগ। -x এর সহগ কত? এখানে 6, y সহগ কত? এখানে 5, তাহলে -6/5, -6/5 বি নাম্বার आंसर। একদম ইজি, সেকেন্ডেই হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার আমরা সমীকরণ তো হয়ে গেল, এবার আমরা দেখব যদি স্থানাঙ্ক দেয়া থাকে বা বিন্দু দেয়া থাকে সেই ক্ষেত্রে আমরা ঢাল কিভাবে নির্ণয় করতে পারি। বিন্দু দেয়া থাকলে কিভাবে ঢাল নির্ণয় করতে পারি? বিন্দু দেয়া থাকলে ঢাল নির্ণয় করার সিস্টেম হলো কোটিদ্বয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের অন্তর। বিন্দু দেয়া থাকলে ঢাল নির্ণয় করার সিস্টেম কি? কোটিদ্বয়ের অন্তর, যদি কোনো বিন্দু দেয়া থাকে, ঠিক আছে, বা স্থানাঙ্ক দেয়া থাকে, তাহলে এর সূত্র কি? কোটি দ্বয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের অন্তর। ভুজ দ্বয়ের অন্তর, অন্তর মানে কি? বিয়োগফল, বড়টার থেকে ছোটটা বিয়োগ করা, ঠিক আছে। কোটিদ্বয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের অন্তর, বড়টা থেকে ছোটটা বলে না, মানে এটা হলো y2 y1 মানে অ্যাকচুয়ালি এটা হলো y2 y1 ভাগ x2 x1, ঠিক আছে। m y2 y1 ভাগ x2 x1। তাহলে আমার এই বিন্দু, এখানে কি কি বিন্দু দিয়ে আছে? এখানে তোমার দিয়ে আছে 5,5, আর একটা কি বিন্দু দিয়ে আছে? 3,7। তাইলে তোমার এখান থেকে আমি ঢাল কি পাচ্ছি দেখো তো? 7 মাইনাস কোটি কোণটা আমার 7, আর এটা কি 5, তাহলে 7 - 5, আর নিচে কি আছে? 3 - 5, 3 - 5, তাহলে উপরে কত হচ্ছে আমার 2, আর নিচে আমার কত হচ্ছে? -2, তাহলে আমার आंसर হলো -1 হলো আমার आंसर। তাহলে কি করলাম আমি? কোটিদ্বয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের অন্তর। যদি দুইটা স্থানাঙ্ক দেয়া থাকে, ঢাল নির্ণয় সূত্র হলো কোটিদ্বয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের অন্তর। আশা করি বোঝা গেছে। ওকে, এবার এই অঙ্কটা কি বলেছে দেখো তো। এই যে ঢাল নির্ণয় করা শিখলাম না, এটা অনেক জায়গায় কাজে লাগবে সামনে, খেয়াল করে দেখো, অনেক জায়গায় কাজে লাগবে। এবার নেক্সট দেখো কোশ্চেনটা কি বলেছে। k এর মান কত হলে kx + 3y + 1 = 0 এবং y = 3x + 5 রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হবে। এখন রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত হলো প্রত্যেকটা সহগের যে মান বা সহগ, প্রত্যেকটা চলকের যে সহগ, প্রত্যেকটা চলকের যে সহগ, ওদের অনুপাতদ্বয় সেম হবে। আচ্ছা আমি নরমাল ভাষায় বুঝাই, হ্যাঁ, এত বাংলা ভাষায় বুঝে লাভ নেই, নরমাল ভাষায় বুঝে। প্রথম সমীকরণটা কি দিয়ে আছে? kx + 3y + 1 = 0, ঠিক আছে। আর দ্বিতীয় সমীকরণটা আমি যদি একটু সুন্দর করে সাজাই, তাহলে কি লিখতে পারি আমি? 3x প্লাস না, y টা পাশে নিয়ে গেলে হয়ে যাবে মাইনাস 3x - y + 5 = 0। এখন কথা হলো আমার এই যে x এদের সহগ, আর এই যে y আর এই যে y এদের সহগ সেম হবে, সহগের অনুপাত সেম হবে, সহগের অনুপাত সেম হবে, সহগের অনুপাত সেম হবে। তাইলে দেখো এইখানে তো আমার 1 আছে, তাহলে এই y এর যে অনুপাত তাহলে কত হয়? এখানে হলো আমার -1 আছে, তাহলে 3 ভাগ -1 মানে কি? -3। এখন এই k এর মানও এমন কিছু একটা হবে যেটা বসলে 3 দ্বারা ভাগ করলে -3 आंसर হবে। তাহলে k এর মান কত হবে? k এর মান কত বসাইলে -3 হবে? k এর মান অবশ্যই -9 বসাইলে, তাহলে তুমি 3 দ্বারা ভাগ করলে -3 आंसर পাবা। বুঝা গেছে? তাহলে তোমার आंसर হবে কি? -9। তোমার आंसर হবে কি? -9। তুমি চাইলে এরকম মুখে মুখে না করে তুমি গাণিতিক ভাবেও করতে পারো। কিভাবে করতে পারো? এই যে k/3 এভাবে সূত্র আকারে লিখতে পারো, k/3 = উপরে হলো 3, এবার y এর সহগের অনুপাতটা লিখবা, আর নিচে হলো -1, ঠিক আছে। প্রথমে কি করলাম? x এর সহগের অনুপাতটা লিখলাম, k/3 = 3 ভাগ -1। তাহলে এখান থেকে দেখো তুমি আলটিমেটলি কি পাচ্ছ? k সমান এই 3 3 কে হয়ে যাচ্ছে 9 ভাগ -1 = -9। ওকে, একদম ইজি। এবার নাইস একটা টপিক। এইটা দেখো অনেক মজা, প্লাস এখানে তোমার ভালো কাজে লাগবে। আচ্ছা অ্যাকচুয়ালি এখানে বলা হয়েছে তোমার m, 0, 0, n, 1, 1 বিন্দু তিনটি সমরক্ষ হওয়ার শর্ত কোনটি? বিন্দু তিনটি সমরক্ষ হওয়ার শর্ত কোনটি, তাই তো? আচ্ছা সমরক্ষ হওয়ার অ্যাকচুয়াল শর্ত হলো
এই যে তিনটা বিন্দু দেয়া আছে এদের যে নির্ণায়কের ভ্যালুটা হবে এই যে m 0 0 n 1 1, এইটা নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে এটা সমরেখা হবে। এটা নির্ণায়কের ভ্যালু যদি 0 হয় এটা সমরেখা হবে। তাইলে এটা আমি সমান, যেহেতু আমার বলে দিয়েছে সমরক্ষক, তাহলে আমি সমান সমান 0 ধরতে পারি, তারপরে নির্ণায়কের মানটা বের করে ইকুয়েশন সমান সমান আমি 0 লিখতে পারি, লিখে আমি এখান থেকে একটা ইকুয়েশন পাবো, এটা হলো আমার অ্যানসার। বাট ভাইয়া এমসিকিউতে এত সময় পাওয়া যায় না, এটা একটা সিকিউ কোশ্চেন হয়ে যায়, এটা একটা সিকিউ কোশ্চেন হয়ে যায়। তাহলে ভাইয়া এখানে শর্টকাটটা কি, এখানে শর্টকাটটা কি? আচ্ছা ভাইয়া শর্টকাট দিয়ে দিচ্ছি, এমসিকিউর জন্য শর্টকাট দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে তুমি করবা কি, এই যে তোমার স্থানাঙ্ক আছে এই স্থানাঙ্কের সাথে এই স্থানাঙ্কের ঢাল নির্ণয় করবা, এইটার সাথে এটা ঢাল নির্ণয় করবা, আর এইটার সাথে এটার ঢাল নির্ণয় করবা। এই দুটো ঢাল পরস্পর সমান সমান হবে, সমরেখা হওয়ার এটা আরো একটা শর্ত, যে এইটার আর এটার ঢাল আর এইটার আর এটার ঢাল পরস্পর সমান সমান হবে। ওই ইকুয়েশন দিয়ে আমরা এটা নির্ণয় করে ফেলতে পারি। আচ্ছা আমি বুঝাই দিচ্ছি ব্যাপারটা। মনে করো আমি বিন্দুগুলো আগে লিখি, m, 0, এখানে হলো 0, n, এখানে হলো 1, 1, তাই না? ওকে, এখন কথা হলো এই দুইটার যে ঢাল, ওই যে দুটো স্থানাঙ্ক দেয়া থাকলে কিভাবে ঢাল নির্ণয় করতে হয় শিখাইছি। এই দুটোর ঢাল নির্ণয় করবা, আবার এই দুটোর ঢাল নির্ণয় করবা, করে দুইটা সমান সমান লিখবা, সমান সমান লিখে ইকুয়েশন বের করবা। ওকে, তাহলে এই দুটোর ঢাল যদি আমি নির্ণয় করি তাহলে কি হবে দেখো তো, এই যে কোটি দ্বারা অন্তর, তাহলে n - 0, n - 0 ভাগ ভুজ দ্বারা অন্তর মানে কি 0 - n, ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, এই দুটোর ঢাল, এই দুটোর ঢাল ইকুয়াল টু এই দুটোর ঢাল। তাহলে এই দুটোর ঢাল আমি কিভাবে নির্ণয় করতে পারি, কোটি দ্বারা অন্তর মানে 1 - n, ভুজ দ্বারা অন্তর মানে 1 - 0। এইটা ইকুয়েশন করে আমি যে কোনো একটা অ্যানসার আমি পেয়ে যাবো এখান থেকে, ঠিক আছে? তাহলে উপরে একটা কি হচ্ছে n হচ্ছে, আর নিচেরটা কি হচ্ছে -m হচ্ছে, উপরে কি হচ্ছে 1 - n হচ্ছে, আর নিচে হচ্ছে 1 হচ্ছে। ওকে, r গুণন করে দাও। তাহলে এটাকে তুমি যদি r গুণন করে দাও তাহলে কি হয়, -m দ্বারা গুণ করলে কি হয় -m, আর এটা যে +n হয়ে যাবে, তাই তো? ভুল গেল কোথাও? একটু ভুল গেছে, কোথাও ভুল গেছে, কোথায় কোথায়, ও সরি 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 সরি, এই যে -m দ্বারা গুণ করছে না, তাহলে এটা কি -m অন দ্বারা গুণ করলে, আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস কি হবে mn হবে, প্লাস mn হবে। তাহলে এই m টা তুমি যদি এই পাশে নিয়ে আসো তাহলে কি হয়, m + n = mn। এই দেখো m + n = mn, একদম চুটকিতে হয়ে গেল, একদম ইজি, একদম ইজি। এই রকম অনেক শর্টকাট ভাইয়া তোমাদের শেখাবো তোমাদের ভার্সিটি এই ইউনিট যে ব্যাচটা আছে, ওই এই ইউনিট পেইড ব্যাচে শেখাবো, ঠিক আছে? তোমাদের কিন্তু ভার্সিটি এই ইউনিট পেইড ব্যাচে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমি তোমাদেরকে ফিজিক্স আর ম্যাথ পড়াবো, ঠিক আছে? কি কি পড়াবো? ফিজিক্স আর ম্যাথ পড়াবো, ঠিক আছে ভাইয়া? ফিজিক্সের তোমার কোর্স ফি হলো 2000 টাকা, আর ম্যাথের কোর্স ফি হলো 2000 টাকা, দুটো আলাদা কোর্স। তুমি চাইলে একটা কিনতে পারো, তুমি চাইলে দুটোও কিনতে পারো। বাট 30 জুন পর্যন্ত তোমাদের যে এইচএসসি পরীক্ষা আছে, 30 জুন পর্যন্ত তোমাদের 500 টাকা ছাড়ে ভর্তি চলতেছে, 500 টাকা ছাড়ে ভর্তি চলছে, তুমি যে কোনো একটা ভর্তি হতে পারো। অনেক শর্টকাট শেখাবো, এই টাইপের মনে হাজার হাজার শর্টকাট আছে, কারণ কি ভার্সিটিতে তোমাদের কি নাই, ক্যালকুলেটর নাই, আর ক্যালকুলেটর ছাড়া কিন্তু আর 40-50 সেকেন্ডের শর্টকাট ছাড়া তুমি কোনোভাবেই সলভ করতে পারবে না কোশ্চেন। তাই তোমরা চাইলে ব্যাচে ভর্তি হতে পারো। ব্যাচে ভর্তি হওয়ার জন্য কি করতে হবে? আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার 01818221949, এই নাম্বারে কল করাই যাবে না, মেসেজ দিতে হবে, জাস্ট একটা নক দিবা, তাহলে তোমার ভর্তি প্রক্রিয়া আমরা জানাই দেবো। ওকে ফাইন, এবার আমরা পড়ালেখায় চলে যাই। পড়ালেখায় এবার আমরা চলে যাই। আচ্ছা এবার নেক্সট অঙ্কটা দেখি কি। আচ্ছা নেক্সট অঙ্ক সেম, এই দেখো এবার তুমি কি করবা, এই দুটোর ঢাল নির্ণয় করবা, ইকুয়ালস টু এই দুটোর ঢাল নির্ণয় করবা, দিয়ে সমীকরণ করে এখান থেকে বের করবা। এটা কমেন্ট বক্সে অ্যানসারটা জানাই দাও কি হবে। ওকে, এবার পরে দেখো সেম না, একটু ডিফারেন্ট আছে। এখানে কি বলা আছে, এইটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক 6,4। ওকে ফাইন, কি বলা আছে AB। আচ্ছা এখানে দেখো ভরকেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু লাগবেই না, ঠিক আছে? আই থিংক সো। AB এর উপর লম্ব রেখার ঢাল কত? লম্ব রেখার ঢাল মানে কি? আচ্ছা আগে ঢাল তো নির্ণয় করি ভাইয়া, তারপরে লম্ব রেখার ঢালটা শিখি কি হয়। আচ্ছা এই AB এর ঢাল কিভাবে আমি নির্ণয় করব? দুটো স্থানাঙ্ক দেওয়া থাকলে ঢাল কিভাবে নির্ণয় করতে আমরা তো জানি, বলছিলাম ঢাল অনেক কাজে
লাগবে। তাহলে আমরা ঢালটা নির্ণয় করে ফেলি। দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে ঢাল কিভাবে নির্ণয় করে এটা তো আমরা জানি, তাই না? আচ্ছা, এখান থেকে আমরা কি করতে পারি, লম্ব রেখার ঢালটা নির্ণয় করতে পারি। ওকে, আচ্ছা তাহলে কি করবো আমরা, এখান থেকে কোটি দ্বারা অন্তর করবো, তাই না? কোটি দ্বারা অন্তর করবো। তাহলে এখানে দেখো কোটি কোনটা, এটা এটা, তাহলে আমরা কোটি দ্বারা অন্তর যদি করি 1 - 8, আর এখান থেকে হবে 7 - 3। তাহলে উপরে কত হচ্ছে, উপরে -7 আর নিচে হলো 4। আচ্ছা, এইটা হলো তোমার ঢাল, বাট তোমাকে কিন্তু ঢালে কোশ্চেন চাইনি। এই দেখো প্রথমেই কিন্তু জাস্ট ঢালটা নির্ণয় করে দিয়ে দিয়েছে। তুমি মনে করো এইটা যদি বের করে এইটা দাগাই দিবা প্রথমেই ক। এই জন্য স্যাররা সবসময় এটাই করে, মানে তুমি যে ভুলটা করবো ওই ভুলটাই ক নম্বরে থাকে। তাই বলে যে সবসময় ক নম্বর ভুল হবে ব্যাপারটা তা না, বাট ম্যাক্সিমাম টাইমে তুমি যে ভুলটা করবা স্যাররা ওটা ক নম্বরেই দিয়ে দেয়, আর তুমি ওটা দাগাই দিয়ে আসবা আর ভাববা হইছে, এসে বাসায় এসে বলবো যে মা আমি A+ পাবো, বাট অ্যাকচুয়ালি আন্ডা পাবা। ঠিক আছে, তাহলে এখানে দেখো বলে দিছে কি, এবি এর উপর লম্ব রেখার ঢাল নির্ণয় করতে হবে, তাই তো? লম্ব রেখার ঢালটা কিভাবে নির্ণয় করবো ভাই? যখন লম্ব রেখার ঢাল বলবে তখন তুমি ওইটাকে উল্টে দিবা, চিহ্ন চেঞ্জ করে দিবা। কি করব, উল্টে দেবো আর চিহ্ন চেঞ্জ করে দেবো। এটা হলো শর্টকাট, উল্টে দেবো আর চিহ্ন চেঞ্জ করে দেবো। তাহলে এটাকে যদি আমি উল্টাই দিই তাহলে কি হবে, -4/7, 7/4 উল্টে দিলে কি হয়, -4/7। আর কি বলছি, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে অ্যানসার হবে 4/7, অ্যানসার হবে 4/7। আশা করি বুঝতে পারছো। তাহলে লম্ব রেখার ঢাল বললে কিন্তু এটা। নতি বললে, নতি কি, আচ্ছা পরে দেখাই, পরে আছে কোথাও না কোথাও আছে নিশ্চয়ই। ওকে ফাইন। এবার দেখো কি বলেছে, x + y - 4 = 0 সরলরেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ তৈরি করে তার ক্ষেত্রফল কত বর্গ একক। ওকে ফাইন, এটারও শর্টকাট আছে, এটারও শর্টকাট আছে। কি ভাই, সমীকরণ থেকে তোমাকে যদি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, কি থেকে, সমীকরণ থেকে তোমাকে যদি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে, সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে c² / 2ab। এখন c কি, c হলো ধ্রুব সংখ্যা, a কি, a হলো x এর সহগ, b কি, b হলো y এর সহগ। তাহলে এখানে ধ্রুব সংখ্যা কোনটা দেখো তো, এই 4টা পাশে নিয়ে গেলে কি হয়, -4টা +4 একই কথা, যেহেতু স্কয়ার করে দেবো ধ্রুব সংখ্যা, সো ওইটারে প্যারা নেই। তাহলে আমার এখানে c কি 4 এ স্কয়ার করে দিলাম, ভাগ 2, a কি আমার x এর সহগ, a হলো 1, x এর সহগ 1 প্লাস, এই প্লাস না সরি গুণ, এত পাতলা কালি, গুণ ab। তাহলে b কি, y এর সহগ, y এর সহগ কি 1। তাহলে উপরে হচ্ছে কি 16, 4 এর স্কয়ার করলে নিচে হলো 2, आंसर হবে 8, आंसर হবে 8, বি নাম্বার आंसर, आंसर হবে 8, বি নাম্বার आंसर। ম্যাক্সিমাম आंसरই বি হচ্ছে। তাহলে সরলরেখায় যে সব কোশ্চেন আসবে না পারলে বি দাগাই দিও, পরে আমার মাইন্ড দিবা সবাই এসে। ওকে, প্যারা নাই। আচ্ছা, এখানে দেখো কি বলতেছে, k এর মান কত হলে 4x - y + 3 = 0 এবং 2x + ky - 1 = 0। সরলরেখা পরস্পর লম্ব হবে। ভাই লম্ব হবে, সমান্তরাল হওয়াটা শিখাচ্ছি যে সহগদ্বয়ের অনুপাত সেম সেম হবে, কিন্তু লম্ব হওয়ার শর্তটা কি, লম্ব হওয়ার শর্তটা হলো m1 * m2 = -1। লম্ব হওয়ার শর্তটা কি, m1 * m2 = -1। ভাই m1 m2 আবার কি, আবার -1 মানে কি, মানে হলো তোমার দেখো এখানে কি দুটো সমীকরণ দিয়ে আছে, প্রথম সমীকরণের ঢাল ইনটু দ্বিতীয় সমীকরণের ঢাল = -1 হবে যদি এই সমীকরণ রেখাদ্বয় পরস্পর লম্ব হয়। তাহলে শর্ত কি, প্রথম সমীকরণের ঢাল ইনটু দ্বিতীয় সমীকরণের ঢাল = -1 যদি তোমার লম্ব হয় পরস্পর। আচ্ছা, লম্ব হয় মানে কি, মানে এই মনে করো এইটা একটা আর একটা, আচ্ছা ওইটা নাম বুঝি, ওইটা পরে, এখন দরকার নাই, বেশি প্রেসার দেওয়া লাগবে না। আচ্ছা, তাহলে আমাদের কাছে প্রথম সমীকরণের ঢাল নির্ণয় করা। আচ্ছা m1, প্রথম সমীকরণের ঢাল নির্ণয় করো। প্রথম সমীকরণের ঢাল কি, সমীকরণ থেকে ঢাল কিভাবে নির্ণয় করে, -x এর সহগ ভাগ y এর সহগ। তাহলে -x এর সহগ, তাহলে x এর সহগ কি, প্রথম সমীকরণে 4 ভাগ y এর সহগ কি, y এর সহগ হলো -1। তাহলে m1 এর মান কত, 4, বুঝা গেছে। আচ্ছা, এবার m2 নির্ণয় করো। m2 -x এর সহগ, x এর সহগ কি আমার এখানে 2 আর y এর সহগ কি আমার এখানে k, তার মানে k টা নির্ণয় করতে হবে, তাই তো? আচ্ছা, এবার আমি কি জানিস,
শর্ত মতে বা প্রশ্ন মতে মানে আমি জানি যে লম্ব হলে গুণফল ঢালদায়ের গুণফল হয় -1, তাহলে আমি জানি কি m1 ইনটু m2 ইকুয়ালস টু -1, এটা তো আমি জানি, তাই না? তাহলে এখানে আমার m1 কত 4 আর m2 কত আমার -2/k ইকুয়ালস টু আমি কি জানি -1, এখান থেকে k এর ভ্যালুটা নির্ণয় করে ফেললে হয়ে গেল। আচ্ছা আলটিমেটলি এটা গুণ করলে কত হয় -8/k, 4 দুগুণে 8 -8/k, ঠিক আছে। এখানে -1, তাহলে এখানে -1 এখানে -1 কাটা, তাহলে 8 ইকুয়ালস টু কি k, k এর মান কি 8, k এর মান হলো 8, এক নাম্বার হয়ে গেল, চুটকিতেই অ্যানসার, চুটকিতেই অ্যানসার। ওকে ওকে, এবার নেক্সট অঙ্কে আমরা চলে যাই 18 নম্বর এমসিকিউ। 18 নম্বর এমসিকিউ কি বলেছে, 1,2 বিন্দুগামী এবং 3x + 2y + 5 = 0 রেখার উপর লম্ব রেখার সমীকরণ কোনটি? ওকে ফাইন, অনেক মজার একটা, এটা অঙ্কই করা লাগবে না, এটা অঙ্কই করা লাগবে না, এটা কিন্তু করার সিস্টেমটাকে কি দেখাবো, মেইন সিস্টেম দেখাই দিই, যদি সিকিউতে চলে আসে বা কোন নম্বরে চলে আসে মেইন সিস্টেমটা দেখাই দিই। আচ্ছা এখানে কি বলেছে, লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে বলেছে, তাই তো? এটা কিন্তু একদম মানে দেখেই आंसर হয়ে যায় 2 সেকেন্ডে, তাও আমি মেইন সিস্টেমটা আগে দেখাবো তারপরে শর্টকাটটা দেবো, আগে মেইন সিস্টেমটা দেখো, কারণ বলা যায় না কতে চলে আসতে পারে, খতেও চলে আসতে পারে, ঠিক আছে? তাহলে কি বলেছে, এই সমীকরণটা লম্ব সমীকরণ নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে এখানে কি আছে 3x + 2y + 5 = 0। লম্ব রেখার সমীকরণ নির্ণয় করার সিস্টেম হলো a সহগ x এর সহগ y এর কাছে চলে যায়, y সহগ x এর কাছে চলে যায়, মাঝখানে চিহ্ন চেঞ্জ হয়, তাহলে y সহগ কোথায় চলে যাবে, x এর কাছে 2x, আর x এর সহগ চলে যাবে y এর কাছে, তাহলে 3y, মাঝখানে কি হবে, চিহ্ন চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস, +5 = 0। ওকে ওকে, এখানে কিন্তু +5 হবে না, এখানে হবে +k, কারণ কি তুমি তো জানো না এখানে ধ্রুব সংখ্যা কত হবে, লম্ব রেখার ধ্রুব সংখ্যা যে কোনো কিছু হইতে পারে, তাই আমরা এখানে কি লিখব +k। ফাইন, এখন দেখো এটা 1,2 বিন্দুগামী যাচ্ছে, তাহলে x এর মান 1 y এর মান 2, এখান থেকে আমি k এর ভ্যালুটা পাবো নির্ণয় করলে, তাহলে x এর মান 1 বসাই দাও, এখানে কি x এর মান 1 বসাই দাও 2, আর y এর মান 2 বসাই দাও, 3 দুগুণী 6 + k = 0। তাহলে এখান থেকে আমি k সমান কত পাচ্ছি, k সমান আমি কি পাচ্ছি দেখো তো, 6 টাইপ এসে পজিটিভ, এখানে চলে আসলো 4, k সমান আমি 4 পেয়ে গেলাম, এই যে 4 এটা এখানে বসাই দাও, এই k এখানে বসাই দাও, সেটাই তোমার লম্ব রেখার সমীকরণ হবে 2x - 3y + 4 = 0। দেখো তো কোথায় আছে 2x - 3y + 4 = 0। ওকে ফাইন, এখন ভাইয়া কথা হচ্ছে যে শর্টকাট টেকনিক দেখান। শর্টকাট টেকনিকটা হলো যে ভাই এত কিছু করার দরকার নাই, তোমার যে সমীকরণটা দিয়েছে দেখো, প্রথমে তুমি কি করবা, x এর সহগ y এর কাছে দিবা, y এর সহগ x এর কাছে দিবা, তাহলে কি হয়, এই যে y এর সহগ x এর কাছে দিয়ে দাও 2x, মাইনাস মাঝখানে চিহ্ন চেঞ্জ হবে মাইনাস, আর এই যে x এর সহগ এটা y এর কাছে দাও 3y, এখন প্লাস এখানে কনস্ট্যান্ট নাম্বার তো আমি জানি না, তাই না? এখানে কনস্ট্যান্ট নাম্বারটা কি হবে আমি জানি না, বাট এতটুকু মিল আছে কোন কোন সমীকরণে দেখো তো, 2x - 3y, এতটুকু তো তোমার হওয়া লাগবে, এখানে 2x + 3y, তাহলে এটা হবে না, প্রথমেই হবে না, ধ্রুব সংখ্যা তো দূরে থাক, প্রথমেই তো ভুল, এতটুকু মিল আছে কোথায়, 3x - 2y, এটাও হবে না, 3x + 2y, এটাও হবে না, 2x - 3y। দেখো তোমার ধ্রুব সংখ্যা কিন্তু নির্ণয় করা লাগতেছে না, তুমি এতটুকু দিয়েই এটা টেস্ট করে নিতে পারতেছো, সো তোমার এত পেইন খাওয়া লাগবে না, তুমি কি করবা, জাস্ট x এর y সহগটা x এর কাছে দিবা, x এর সহগটা y এর কাছে দিবা, মাঝখানে চিহ্ন চেঞ্জ করে দেখবা কোনটাই মিলে। এখন বলবা যে ভাই আমার যদি এখানে সাররা বিটলামি করে কি করলো, এইরকম আরেকটা অপশন বানাই দিয়ে দিল 2x - 3y + 5 অথবা 6 বা 7, তখন আমি কি করব, ওকে রিল্যাক্স, আমি পরের অঙ্কে যাই, পরের অঙ্ক গিয়ে ব্যাপারটা দেখাই, ঠিক আছে? এই অঙ্কে দেখালে মজা হবে না। আচ্ছা পরের অঙ্কে চলে আসলাম, পরের অঙ্কে এই ব্যাপারটা আমরা দেখব কি হয়, যদি আমরা এখানে যে ধরা খেয়ে যাই তখন কি করব, তখন তো আমরা সবাই জায়েদ খানের মতো ভুয়া বলে রাখবে, তাই না? আচ্ছা এখানে দেখো আমরা প্রথম টেকনিকটাই খাটাই, এই y এর সহগটা আমরা x এর কাছে দিয়ে দিই, তাহলে কি হয়ে যাবে 5x, আচ্ছা মাঝখানে চিহ্ন চেঞ্জ করে দিই প্লাস, এই x এর সহগ কোথায় চলে যাবে, y এর কাছে, তাহলে কি হবে 3y। আচ্ছা আর কনস্ট্যান্ট নাম্বার কি আমি তো এটা জানি না, আমি প্লাস সামথিং লিখে ফাঁকা রাখলাম, এই যে এইটার পেছনে আসলে মাইনাস = 0। আচ্ছা আমার এতটুকু কোথায় কোথায় মেলে দেখো তো, 5x + 3y, 5x + 3y ভাই প্রথমটাই মিলে গেছে, দ্বিতীয়টা ভাই মিলে গেছে,
এখন ভাই এই দুটোর মধ্যে অ্যান্সার কোনটা? আমি তো জানি না। আপনি তো শিখাইছেন এই দুটো মিলাইতে, এই দুটো তো দুটোই মিলে গেছে। এখন অ্যান্সার কোনটা হবে, +11 না -11? এটা বুঝবো কেমনে? যদি এইভাবে বেঁধে যাও, যদি এভাবে বেঁধে যাও বাই এনি চান্স, জাস্ট এই যে বিন্দুটা দিয়ে আছে 1,2, এই বিন্দুতে সিদ্ধ করে দাও। সিদ্ধ করা বুঝো, x আর y এর মানটা বসাই দাও। এই বিন্দুতে সিদ্ধ করার পর যখন বাম সাইড আর ডান সাইড মিলে যাবে, তার মানে কি এই বিন্দুতে সিদ্ধ করার পর যদি 0 হয় অ্যান্সার, তাইলে সেই অপশনটা হবে অ্যান্সার। তখন অপশন টেস্ট করবে। আচ্ছা ফাইন, আমি 1 আর 2 এখানে বসাই দিই। প্রথমে আমি +11 নিই, তাই তো? এই টুকের মান তুমি যদি 1 আর 2 বসানোর পর যদি 0 হয়, 1 আর 2 বসানোর পর যদি 0 হয়, তাহলে অ্যান্সার হবে। সেটাই অপশন টেস্ট করো। তাহলে তুমি 1 বসাও, তাহলে 5 আর 1 কত? 1। 3 আর 2 কত? গুণ করলে 6 +11। ভাই 11 + 11 22 হয়ে যায়, 0 হয় না। তাহলে এটা তো প্রথমেই ভুল, এটা ভুল। এবার দ্বিতীয়টা মিলে দেখো, দ্বিতীয়টা মিলাই দেখো, -11 দাও। এখানে কত? 5 একে 5 প্লাস 3 দুগুণে 6 -11। এখানে কি 11 -11 = 0। তাহলে তোমার খ নম্বর आंसर -11 হবে। তাহলে প্রথমটাই যদি তুমি বেঁধে যাও, দ্বিতীয় অস্ত্র হলো তোমার সিদ্ধ করা, দ্বিতীয় অস্ত্র হলো তোমার শুদ্ধি পরীক্ষা করা। সিদ্ধ করা না, শুদ্ধি পরীক্ষা করা। ওকে ফাইন, এবার নেক্সট অঙ্কে আমরা চলে যাই। কি বলে দেখো তো, কি বলেছে এখানে? কি বলেছে দেখো, 4x + 8y + 17 = 0 সমান্তরাল রেখার সমীকরণ। এই সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? এটা কি হবে আদৌ? একটু দেখতে হবে। কিভাবে দেখবো? আমরা দেখবো x আর y এর যে সহগ, ওই সহগ দ্বয়ের অনুপাত সমান কিনা। এইখানে x এর সহগ হলো 4, এখানে x এর সহগ হলো 2। তাহলে এই দুটার অনুপাত ভাগ করলে কি হয়? 4/2 মানে 2। আচ্ছা, এবার y এর সহগের অনুপাত করে দেখি। এইটা 8 আর এইটা হলো 4, তাহলে 8/4 মানে 2। তার মানে এটা একটা সমান্তরাল সমীকরণ বা সমান্তরাল রেখার সমীকরণ। ওকে, এটা অবশ্যই সমান্তরাল। তাহলে এক নম্বর হলো লম্ব রেখার সমীকরণ কিনা, লম্ব রেখার সমীকরণ কিনা। এটা আমি কিভাবে নির্ণয় করব? এটা আমি কিভাবে নির্ণয় করব? দেখো আমাদের সেই সূত্র কেটে যায়। এটা তুমি যদি 4 দ্বারা ভাগ করে দাও, তাহলে কি হয়? x + 2y + 17/4 = 0। এই সমীকরণটা আমি 4 দ্বারা ভাগ করে দিলাম। এবার দেখো এইটার লম্ব সমীকরণ আমি নির্ণয় করব। তাহলে কি হয়? 2x - 2y, এই সরি 2x - y। তাহলে দেখো এখানে 2x - y মিলে গেছে, আর ধ্রুব সংখ্যা কিছু একটা হবে, ধ্রুব সংখ্যা কিছু একটা হবে। তাহলে এটাও আমি বলতে পারি হয়, এটাও আমি বলতে পারি হয়, বাট 100% আমি বলতে পারি না, বাট 99% এটা হওয়ার সম্ভাবনা আছে, তাই তো? এখন আমি কিভাবে বুঝবো এটা 100% কিনা? এটা আমি এখন কিভাবে বুঝবো 100% কিনা? এটা বোঝার একটা উপায় আছে, এটা বোঝার একটা উপায় আছে। তুমি এইটার ঢাল নির্ণয় করো আর এইটার ঢাল নির্ণয় করো, দুটোর ঢাল নির্ণয় করে গুণফল করে দেখো যে এদের গুণফল -1 হয় কিনা। কারণ কি আমরা জানি কি m1 * m2 = কি -1। তাহলে তুমি এইটার ঢাল নির্ণয় করো আর এইটার ঢাল নির্ণয় করো, করে গুণ করো, গুণ করে দেখো যে -1 হয় কিনা। যদি -1 হয়, তাহলে এটাও অ্যানসার হবে, এটা অ্যানসার হবে। আমি বললাম আমার পড়া আছে, এটা অ্যানসার হবে। তোমরা একবার করে দেখতে পারো এইটার ঢাল আর এইটার ঢাল নির্ণয় করে। ওকে, আচ্ছা, x অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থির কোণ উৎপন্ন করে। আচ্ছা, এইখানে m1 টা একটা নেগেটিভ ভ্যালু হয়, এখানে m1 টা একটা নেগেটিভ ভ্যালু হয়। ওকে, কত নম্বর? এটা 20। এখানে যে m1 টা একটা নেগেটিভ ভ্যালু। ওকে, নেগেটিভ ভ্যালু হওয়া মানে x অক্ষের ধনাত্মক দিকে স্থির কোণ উৎপন্ন করে। প্রথম সমীকরণটা ঢালের মান যদি নেগেটিভ হয়, তাহলে x অক্ষের ধনাত্মক দিকে স্থির কোণ উৎপন্ন করে, এটা জায়েজ। তাহলে এখানে অ্যানসার হবে তিনটাই। আচ্ছা, 21 নম্বর অঙ্কটা দেখো। যে সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং মূল বিন্দু দিয়ে যায়, তার সমীকরণ নির্ণয় করো। একদম ইজি, একদম ইজি। আমরা সমীকরণ কি জানি? আমরা ঢালের ক্ষেত্রে সমীকরণটা কি জানি? y = কি mx + c। এটা তো আমরা সবাই জানি, y = কি mx + c। তো এখানে কি বলেছে? x অক্ষের ধনাত্মক দিকে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, tan 60 ডিগ্রির মান কত? √3। tan 60 ডিগ্রির মান কত? √3। তার মানে কি আমার ঢালের মান কত? √3। অ্যাকচুয়ালি ঢাল m = তো tan θ, তাই না? তাহলে tan √3 এর মান কত? এই সরি, tan 60 ডিগ্রির মান কত? √3। তাহলে আমরা বলতে পারি m এর মান √3, তাই না? তাহলে y = √3 * x, আচ্ছা, + c।
কি বলেছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে মূল বিন্দু দিয়ে যায় সমীকরণ নির্ণয় করে। ভাই মূল বিন্দু দিয়ে গেলে তো কোনো কনস্ট্যান্ট ভ্যালু আসে না, মূল বিন্দু দিয়ে গেলে কোনো কনস্ট্যান্ট ভ্যালু আসে না, কারণ কি মূল বিন্দু গামী যায়, তার মানে 0,0 বিন্দু দিয়ে যায়, তাহলে কি এটা কনস্ট্যান্ট হলো 0, তাহলে y হলো √3x, এটাই হলো অ্যানসার, y √3x। আবারও দেখো সেই বি নাম্বার অ্যানসার, চাইলেই বি দেখাইতে পারো, ম্যাক্সিমাম অ্যানসারই কিন্তু বি হচ্ছে। ওকে, আচ্ছা এবার পরের অঙ্কে আমরা চলে যাই 22 নাম্বার। 22 নম্বরে দেখো দুটো সমীকরণ দিয়ে আছে, দূরত্ব নির্ণয় করতে বলেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এই একটা সরলরেখা মনে করো, এই একটা সরলরেখা, এই সরলরেখার যে সমীকরণ সেটা হলো 5x + 3y - 7 = 0, আর এই সরলরেখার যে ভ্যালু সেটা মনে করো 15x + 9y + 14 = 0। এদের যে মধ্যবর্তী দূরত্ব এটা নির্ণয় করতে বলেছে, এদের যে মধ্যবর্তী দূরত্ব এটা নির্ণয় করতে বলেছে। কিভাবে নির্ণয় করবা, এটার একটা সূত্র আছে, সূত্রটা কি, d = c2 - c1 বা x² দেওয়া ঠিক হবে না, a² - b², a² মানে x এর সহগ, b² মানে y এর সহগ, ঠিক আছে। আচ্ছা এখন কথা হলো যে ভাই a মানে আপনি বললেন x এর সহগ, b মানে আপনি বললেন y এর সহগ, তো এখানে তো দুটো সমীকরণ দিয়ে আছে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, তো এইখানে আপনার x এর সহগ একরকম, এখানে x এর সহগ একরকম, এখানে y এর সহগ একরকম, এখানে y এর সহগ একরকম, তাহলে আমরা এখানে কোন মানটা ইনপুট করব, এখানে আমরা কোন মানটা ইনপুট করব। দেখো ভাইয়া এইটাকে তুমি যদি 3 দ্বারা ভাগ করো, এটাকে তুমি যদি 3 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু এই সমীকরণের মতো পাবা। এটা তোমার বানাই নিতে হবে, কোনো কিছু দ্বারা ভাগ করে সমীকরণ দুটো সেম করে নিতে হবে, অথবা গুণ করে, ভাগও করতে পারো গুণও করতে পারো। তা আমরা এটা ভাগ কি করি, তাই এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাবো, 3 দ্বারা যদি ভাগ করি তাহলে 5x + 3y, আর আমরা চাইলে কিন্তু এটা 3 দ্বারা গুণও করে দিতে পারতাম, তাহলে সেম হয়ে যেত, ঠিক আছে। প্লাস কনস্ট্যান্ট কিন্তু সেম হবে না, কনস্ট্যান্ট দুটো আছে, কনস্ট্যান্ট সেম হবে না। ওকে, এখানে কি হবে 14 ভাগ, যেহেতু আমরা 3 দ্বারা ভাগ করছি 3 = 0, তাহলে এইটা হলো আমাদের একটা c, এটা আমাদের মনে করো c2, আর এটা আমাদের কি c1, তাহলে c2 এর ভ্যালু কত, d = c2 এর ভ্যালু কত 14 ভাগ 3 - c1 এর ভ্যালু কত 7, ওকে, √a²। এখন দেখো a কিন্তু সেম, এখানেও a5, এখানেও a5, তাহলে a² মানে 5² + b² এখানেও 3, এখানেও 3² এটাকে ক্যালকুলেশন করলে তোমার অ্যানসার হবে না 35 ভাগ 3 √34। তো এটাকে তুমি যদি ভাগ উল্টা গুণ করে দাও তাহলে উপরে থাকে 35, এখানে 3 √34। এই যে গ নাম্বার অ্যানসার। একটা সিকিউ এর মানে সিকিউ আসতে পারে এখান থেকে, ঠিক আছে, খুব বেশি প্যারা না, পারলে হয়ে যাবে দ্রুত, হয়ে যাবে। দু একটা এমসিকিউ থাকেই বড়, এটা স্বাভাবিক, কিছু এমসিকিউ তোমার দেখলেই হয়ে যাবে, কিছু এমসিকিউ তোমার একটু বড় হয়, সো যেগুলো দেখলে হয়ে যাবে এখান থেকে টাইম ম্যানেজ করে নিয়ে এসে বড় এমসিকিউ গুলোতে দিতে হবে, প্যারা নেই। ওকে, আচ্ছা এটা কি করো ভাই, এটাও সেম, জাস্ট এটা তুমি গুণ করে নিবা, গুণ করে দুটো সমীকরণ পাবো, দুটো সমীকরণ থেকে দূরত্ব নির্ণয় করবা, একদম সেম সূত্র দিয়ে এটা করে অ্যানসার জানো। ওকে, পরেরটা দেখো, এই যে একবার নতির কথা বলতে গিয়ে থেমে গেলাম যে না কোথাও না কোথাও আছে, এইটা সেই নতি। এর কি y = -7x, y = -7x + 9, রেখার সাথে লম্ব রেখার নতি কত। আচ্ছা লম্ব রেখার নতি মানে কি, নতি মানেই ঢাল, নতি মানেও ঢাল, তাহলে আমাদের এখান থেকে কি করতে হবে, ঢাল নির্ণয় করতে হবে। তাহলে আলটিমেটলি আমরা দেখো এখান থেকে যে এটা পাই, সমীকরণটা পাই, ওটা কি 7x, আমি যদি 7x টাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হয় +7x + y - 9 = 0, এই সমীকরণটা পাই। তা আমাদের ঢাল নির্ণয় করার সূত্র কি, সমীকরণ থেকে -x এর সহগ, -x এর সহগ 7 ভাগ y এর সহগ হলো 1, ঠিক আছে। আচ্ছা এখানে কি বলেছে, এটা কি নতি, ঢাল নতি একই কথা, নতি ঢাল একই কথা,
কিন্তু বলেছে তোমার লম্ব রেখার ঢাল বা লম্ব রেখার নতি। আমি লম্ব রেখার ঢাল বা নতি নির্ণয় করা কেমনে শিখাইছি, জাস্ট এটাকে উল্টাই দিবা, তাহলে কি হবে 1/7, চিহ্ন চেঞ্জ করে দিবা, সামনে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, आंसर হবে 1/7। আশা করি বুঝা গেছে। ওকে, x অক্ষের উপর লম্ব, x অক্ষের উপর লম্ব এবং মূলবিন্দুগামী রেখার সমীকরণ নিচে কোনটি? আচ্ছা ফাইন, এটা অনেক মানে ইজি, বাট একটু মানে করো মাথা খাটাইতে হবে, নাইলে পারবা না। ইজি বাট একটু মাথা খাটাইতে হবে। ব্যাপারটা কি বলছে, x অক্ষের উপর লম্ব, x অক্ষের উপর লম্ব এবং মূলবিন্দুগামী রেখার সমীকরণ নিচে কোনটি? আচ্ছা অ্যাকচুয়ালি কি এটা কি তোমার x অক্ষ না, x, x ড্যাশ। ওকে, এটা মনে করো মূলবিন্দু 0,0। সাপোজ ধরো এটা মূলবিন্দু, এদিক হলো নেগেটিভ, এদিক হলো পজিটিভ, এটা হলো মূলবিন্দু 0,0। x অক্ষের উপর লম্ব এবং মূলবিন্দুগামী রেখার সমীকরণ, লম্ব প্লাস মূলবিন্দুগামী, তার মানে কি এইটা একদম লম্ব বরাবর একটা মূলবিন্দুগামী যাবে রেখার, ওই রেখার কি বলেছে, সমীকরণ নির্ণয় করতে বলেছে, ওই রেখার কি বলেছে, সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাইলে দেখো তো এই যে বিন্দু, এই বিন্দুতে আমরা কি পাই, y এর ভ্যালু কিন্তু আছে, এই যে y এর ভ্যালু উপরে উঠতেছে, y এর ভ্যালু নিচে নামতেছে, y এর কোনো ফিক্সড ভ্যালু নেই, যে কোনো কিছু হতে পারে, ইনফিনিটি পর্যন্ত y হইতে পারে, নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত হইতে পারে, বাট x এর ভ্যালু কিন্তু এই বিন্দুতে আছে, x = 0। এটা হবে आंसर হবে x = 0। y = 0 এর কোনো লাইন নেই, কারণ কি y এদিকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত উঠতে আছে, এদিকে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত নামতে আছে, সো y এর কোনো এখানে তুমি ভ্যালু লিখতে পারবা না, এখানে x = 0। ওকে, এবার দেখো মজার একটা অঙ্ক, এখানে কি বলেছে 3x - 2y + 6 = 0, রেখা সরলরেখা দ্বারা x অক্ষের খণ্ডিত অংশের কত একক? খণ্ডিত অংশের একক যখন তোমাকে বলবে, ওই যে কোনিক্সে তোমরা পড়েছো না উপবৃত্তের সমীকরণ নির্ণয় করার সিস্টেম, ওইভাবে একটু করতে হবে। কিভাবে কি, আচ্ছা আমি দেখাই। এখানে কি 3x - 2y, এই যে 6 টা আমি ওই পাশে নিয়ে যাই -6। এখন উপবৃত্তের ক্ষেত্রে আমরা কি করতাম, যে এই পাশে আমরা উপবৃত্ত, ওই যে এই পাশে আমরা কি বানাতাম, 1 বানাতাম। 1 বানাইতে গেলে কি করতে হবে, -6 দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হবে। 1 বানাইতে গেলে কি করতে হবে, -6 দ্বারা উভয় পক্ষকে তোমার ভাগ করতে হবে। তাহলে -6 দ্বারা ভাগ করো, 3x ভাগ -6, এখানে -2y ভাগ -6 = তাহলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে -6 ভাগ -6। ওকে, আচ্ছা এবার একটু কাটাকাটি করো, তাহলে এটা তুমি যদি কাটো তাহলে কি হয়, এই 3 তে যদি 6 কেটে দাও তাহলে কি হয়, 2 হয়, সামনে মাইনাস আছে -2, তাহলে x ভাগ -2, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আর এটাতে কাটলে কি হয়, 3 হয়, 2y ভাগ 3 = 1। এই ফর্মেটে আনতে হবে, ঠিক আছে। এখন তোমাকে কি বলেছে, x অক্ষের খণ্ডিত অংশ কত? x অক্ষের খণ্ডিত অংশ হলো -2, আর যদি বলতো y অক্ষের খণ্ডিত অংশ কত, y অক্ষের খণ্ডিত অংশ হলো 3। এই যে x এর নিচে যে অংশটা থাকবে এটা হলো x অক্ষের খণ্ডিত অংশ, আর এই y এর নিচে যে অংশটা থাকবে এটা হলো y এর নিচে খণ্ডিত অংশ। এখানে y হবে 2y না, এখানে y এর নিচে খণ্ডিত অংশ, তাহলে x অক্ষের খণ্ডিত অংশ -2। আশা করি বুঝা গেছে। ওকে, এবার অঙ্কটা কি বলেছে দেখো, x - 3y - 8 = 0 এবং 3x - y + 7 = 0, সরলরেখা দ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের মান কত? সূক্ষ্মকোণের মান চাইছে, দুইটো মান চাইতে পারে, একটা স্থূলকোণের মান চাইতে পারে আর সূক্ষ্মকোণের মান চাইতে পারে। আমরা দুটোই একবারে শিখে নেব, সূক্ষ্মকোণের মানই বেশিরভাগ সময় দেওয়া হয়, আচ্ছা আগে আমরা সূত্রটা শিখে নিই। সূত্রটা কি, tan θ = m2 - m1। m মানে কি ঢাল, m2 - m1 ভাগ 1 প্লাস m1 * m2। এটা মডুলাসের মধ্যে থাকবে আর সামনে থাকবে প্লাস মাইনাস, প্লাস মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে, ভাগ। যখন তোমাকে সূক্ষ্মকোণ বলবে তখন হবে প্লাস, আর যখন তোমাকে স্থূলকোণ বলবে তখন হবে মাইনাস। বুঝা গেছে? তাহলে কখন প্লাস হবে কখন মাইনাস হবে, আই থিংক বুঝতে পেরেছো। এবার কি করতে হবে, m1 এর মান বের করতে হবে, m2 এর মান বলতে হবে, মান বসাতে হবে। তাহলে এখান থেকে আমরা m1 এর মান কি পাই, দেখো তো m1 এর মান কি পাই আমরা, মাইনাস x এর সহগ কত 1
আর y শক কত -3, তাহলে 1/3। m1 সমান 1/3 পেলাম। m2 সমান আমরা কি পাবো? আচ্ছা m2 কই, ওই যে x এর শক কত 3 x এর শক, y এর শক কত -1। তাহলে আমরা কি পেলাম? m1 সমান 1/3 পেলাম, আর m2 সমান 3 পেলাম। m1 সমান 1/3। আচ্ছা এখন আমরা tan θ সমান প্লাস মাইনাস, আচ্ছা m2 সমান আমরা কি পেয়েছি? 3 পেয়েছি, -1/3। ই বাবা রে, ভেঙে গেল। 1 প্লাস m1 ইনটু m2, তাহলে m1 ইনটু m2 3 ইনটু 1/3, কাটাকাটি করলে 1 হয়ে যায়, ঠিক আছে? কাটাকাটি করলে 1 প্লাস 1, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? tan θ ইকুয়ালস টু প্লাস মাইনাস, এখান থেকে এটা ক্যালকুলেশন করলে হবে 8, আর এটা ক্যালকুলেশন 8/3 ভাগ উল্টো গুণ হয়ে যাবে, আর এই নিচে হয়ে যাচ্ছে তোমার 3 ইনটু 2। এইগুলো তো ক্যালকুলেশন তোমরা পারোই, এটা আর কি দেখাবো, তাই না? তাহলে আলটিমেটলি যাচ্ছে তোমার প্লাস মাইনাস 4/3, প্লাস মাইনাস 4/3, এটা কেটে যায়, প্লাস মাইনাস 4/3। তাহলে এইখান থেকে আমরা কোনটা নেব? আমরা প্লাসটা নেব, কারণ কি আমরা সূক্ষ্মকোণ নির্ণয় করছি। তাহলে θ ইকুয়ালস টু কি হবে? tan ইনভার্স 4/3। দেখো তো কোনো অ্যানসার আছে কিনা? এই যে tan ইনভার্স 4/3, খ নম্বরটা অ্যানসার, ঠিক আছে? আর নেই, শেষ। সো আজকে এই পর্যন্ত ছিল। ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তো ভালো লেগেছেই, মন দিয়ে পড়াশোনা করো। প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ পর আসবে, প্লে লিস্ট করা আছে। ফার্স্ট পেপারগুলো আমি আগে কভার করতেছি, দেন আমি সেকেন্ড পেপার ধরবো, ফিজিক্সও ধরবো। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, ভালো মতো ঠান্ডা মাথায় প্রিপারেশন নাও, আর এমসিকিউ গুলো করো, যেগুলো বললাম যে বাসায় প্র্যাকটিস করতে, ওগুলো বাসায় প্র্যাকটিস করো। দেন আমার ক্লাসটা করার পর টেস্ট পেপারগুলো নিজেরা প্র্যাকটিস করো, দেখো যে অনেক এমসিকিউ তোমরা এখন পারো, ম্যাক্সিমাম এমসিকিউ তোমরা পারো। এমসিকিউ নিয়ে টেনশন করা লাগবে না ভাইয়া, আমি আছি ইনশাল্লাহ। তাহলে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।